এসএসসি সিজিএল এটা এখন আর একটা এক্সামের নাম নয়। এসএসসি সিজিএল হলো একটা স্বপ্নের নাম, এসএসসি সিজিএল হলো একটা এম এর নাম, এসএসসি সিজিএল হলো একটা জেদের নাম, এসএসসি সিজিএল হলো একটা অ্যাডিকশান। যে অ্যাডিকশানটা যদি একবার তোমাদের মধ্যে ঢোকে না, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই অ্যাডিকশান থেকে তোমরা বেরোতে পারবে না ততদিন যতদিন না তোমরা তোমাদের ডিজায়ার্ড পোস্ট পাচ্ছ, হোম স্টেট পোস্টিং পাচ্ছ এবং তোমাদের এজ লিমিট ক্রস না করে যাচ্ছে। এসএসসি সিজিএল এমন একটা এক্সাম যেটা লাস্ট 10-12 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ক্যান্ডিডেটদের অ্যাসপিরেন্টের স্বপ্ন পূরণ করেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়ার লক্ষ লক্ষ স্টুডেন্টের স্বপ্ন পূরণ করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা কি কোথাও অল ইন্ডিয়া লেভেলের এক্সামে বিভিন্ন অল ইন্ডিয়া স্টুডেন্টদের কাছে পিছিয়ে পড়ছে? কেন পিছিয়ে পড়ছে? এই কারণটা কি তোমরা ভেবে দেখেছো? এর একটাই কারণ, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্স এবং এখানকার টিচারদের সঠিক গাইডেন্সের অভাব। আমাদের মনে এখন হাজারো কনফিউশন, হাজারো ডাউট। আমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার গ্র্যাজুয়েশন বা এইচএসে ম্যাথ ছিল না, আমরা কি ওই লেভেলে অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করতে পারবো? আমাদের এখানে ইংলিশের সেরকম প্রিপারেশন নয়, আমরা ইংলিশে উইক, তাহলে আমরা ওই লেভেলের ইংলিশ কি করতে পারবো? অল ইন্ডিয়া লেভেলের স্টুডেন্টদের সঙ্গে আমরা কি কম্পিট করতে পারবো? আমাদের স্টুডেন্টদের এই প্রবলেমটা শুধুমাত্র স্টুডেন্টদের প্রবলেম নয়, আসল অভাবটা হচ্ছে গাইডেন্সের। ওয়েস্ট বেঙ্গলের যে সাকসেসফুল ক্যান্ডিডেটরা, যা ওয়েস্ট বেঙ্গলের যে টিচাররা যারা এখানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান দেয়, তারা তোমাদের মধ্যে সেই গাইডেন্সটা, সেই ভিতটা, সেই কনফিডেন্সটা তৈরি করতে ব্যর্থ হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও চাইলে অল ইন্ডিয়া লেভেলের এক্সামে কম্পিট করতে পারে এবং সিলেকশন নিতে পারে। তুমি আজকে যে কোনো একটা ডিপার্টমেন্টে চলে যাও, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, বর্তমানে যেটা জিএসটি, সিএজি, অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে চলে যাও, একটা জিনিস তোমরা দেখবে যে যারা 40+ বা 45+ পুরোনো দিনের এমপ্লয়ি, আজ থেকে 10-15 বছর আগের, তারা দেখবে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম কিন্তু এমপ্লয়ি যারা, তারা বেঙ্গলি। কিন্তু লাস্ট 10 বছরে যেন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। যেদিন থেকে আমাদের এখানে অ্যাডভান্স ম্যাথসের ইন্ট্রোডিউসড হয়েছে, যেদিন থেকে আমাদের ইংলিশের লেভেল একটু হাই হয়েছে, রিজনিংয়ের লেভেল একটু হাই হয়েছে, সেদিন থেকে যেন দেখা যাচ্ছে লাস্ট 5-7 বছর 10 বছরে যে নন বেঙ্গলি ক্যান্ডিডেটরা, নন বেঙ্গলি স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক বেশি করে চান্স পেয়েছে। তো এর কারণ আর কিছুই না, সঠিক গাইডেন্সের অভাব এবং সঠিকভাবে তোমাদের মধ্যে সেই কনফিডেন্সের বীজটা তৈরি করে দেওয়ার অভাব। আমি নিজে 22 বছর বয়সে প্রথম এসএসসি সিজিএল ক্র্যাক করি এবং ওটা আমার জীবনের ফার্স্ট এক্সাম ক্র্যাক এসএসসি সিজিএল দিয়ে। তারপর থেকে আমি লাগাতার 5 থেকে 6 বার এসএসসি সিজিএল দিয়েছি এবং প্রত্যেকবারে আমি ক্র্যাক করেছি এবং ডিফারেন্ট কোর্সের জন্য সিলেক্টেড হয়েছি। ডকুমেন্ট ভেরিফিকেশান আমি যাইনি, কোনো সিট আমি নষ্ট করিনি, কিন্তু লাগাতার 5 থেকে 6 বছর আমি এক্সাম দিয়েছি এসএসসি সিজিএল এবং প্রত্যেকবারে কোনো না কোনো পোস্ট, টপ পোস্ট থেকে লোয়ার লেভেল অবধি প্রত্যেকটা পোস্ট বিভিন্ন স্টেটে আমি সিলেক্টেড হয়েছি এবং আমি কোয়ালিফাই করেছি। এবং সেই ডিউরেশানে এসএসসির আর যে সমস্ত এক্সাম, এসএসসি সিজিএল, তখন এসএসসি সিএইচএসএল ছিল, এমটিএস ছিল না, সিএইচএসএল ছিল, বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, আরআরবি ব্যাংক, সমস্ত পরীক্ষা আমি ক্র্যাক করেছি। তার কারণ হচ্ছে ওয়ে অফ স্টাডি বা সিলেবাসটা কিন্তু এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোর জন্য একই রকম। ঠিক আছে, তো এই আমার তারপরে আমার বহু বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স, এখান থেকে বহু স্টুডেন্ট সিলেকশন পাওয়ার এক্সপিরিয়েন্স, সমস্ত আমার সারা জীবনের এক্সপিরিয়েন্স এক করে আমি তোমাদের জন্য আজকে এসএসসি সিজিএলের স্ট্র্যাটেজি প্রিপেয়ার করেছি। দেখো, তোমরা যে অল ইন্ডিয়া লেভেলের বিভিন্ন টিচারদের স্ট্র্যাটেজি দেখো, কেউ ম্যাথসের টিচার, কেউ ইংলিশের টিচার, কেউ জিএসের টিচার। যে ম্যাথসের টিচার সে শুধু ম্যাথসের স্ট্র্যাটেজিটা ভালো বলবে, বাকি স্ট্র্যাটেজিগুলো অতটা ট্রাস্টওয়ার্দি হয়তো হবে না। যে ইংলিশের টিচার সে শুধু ইংলিশের স্ট্র্যাটেজিটা ভালো করে বলবে, অল ওভার স্ট্র্যাটেজি কিন্তু ভালো করে কেউ বলতে পারবে না। অল ওভার স্ট্র্যাটেজি কে বলতে পারবে? যে একমাত্র নিজে পড়াশুনো করেছে এবং নিজের দমে নিজের যোগ্যতায় সিলেকশন পেয়েছে। তো আমি আমার পুরো জীবনের এক্সপিরিয়েন্স এক জায়গায় করে তোমাদের জন্য এসএসসি সিজিএলের 80 দিনের, এখন থেকে 80 দিন বাকি, এমন স্ট্র্যাটেজি প্রিপেয়ার করেছি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমরা এই 80টা দিন চলো, এই 80টা দিন যদি এই স্ট্র্যাটেজি চলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এবং অবশ্যই সিলেকশন নিতে সক্ষম হবে। শুধুমাত্র তোমাদের যে রাস্তায় আমরা দেখাবো সেই রাস্তায় পড়াশোনা করতে হবে, যেভাবে তোমাদের চলতে বলবো, যে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের আমরা প্রিপারেশন নিতে বলবো। এখন থেকে সিজিএল মেন্স অবধি চোখ নাক কান বন্ধ করে শুধু আমাদের কথা ফলো করে যাও। যদি সিলেকশন তোমরা না পাও, যদি তোমরা তোমাদের 100% দেওয়ার পরেও সিলেকশন না পাও, তাহলে তোমরা আমাদেরকে বলবে, আমরা তোমাদের কথা মাথা পেতে নেব।
ঠিক, তো চলো আমরা আজকে এসএসসি সিজিএল এর স্ট্র্যাটেজি শুরু করি। অনেক ভিডিও তোমরা এখনো অবধি দেখেছো, প্রচুর স্ট্র্যাটেজি দেখেছো। আজকের স্ট্র্যাটেজিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি সিজিএল পরীক্ষায় কী কী জিনিস পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, কতটা পড়তে হয়, কতদিন কবে মক টেস্ট দেবে, কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে, কিভাবে মক টেস্ট দেবে, কোন বই থেকে পড়বে, পুরো কমপ্লিট এই ভিডিওটা দেখার পরে তোমাদের সিজিএল সম্বন্ধে কোনো রকম ডাউট থাকবে না। কালকের থেকে যদি তোমরা শুরু করো সেলফ স্টাডি করতে পারবে এবং তোমরা সিলেকশন নিতে সক্ষম হবে। ঠিক আছে, চলো আজকে শুরু করি আমরা এসএসসি সিজিএল এর স্ট্র্যাটেজি। এখন থেকে যদি আমরা কাউন্ট করি এক্স্যাক্টলি 75 থেকে 80 দিন আছে। তো আমাদের হাতে আছে কি 80 ডেজ স্ট্র্যাটেজি। এই 80 ডেজের স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো উইথ অল আওয়ার সাপোর্ট, এক্সপিরিয়েন্স অ্যান্ড গাইডেন্স, তাহলে কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট, যারা প্রথম দেখছো ভিডিও, প্রথম সিজিএলে বসবে, তারা তো কোয়ালিফাই করতে পারবেই। এর সাথে সাথে যারা অলরেডি প্রিপেয়ার্ড, হাইলি প্রিপেয়ার্ড এবং এইবারে সিজিএলটাকে টার্গেট করছো পাখির চোখ করে, তাদের জন্য কিন্তু গোল্ডেন চান্স। শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটাকে তোমরা ফলো করো উইথ অল আওয়ার এক্সপিরিয়েন্স, গাইডেন্স অ্যান্ড সাপোর্ট। ঠিক, তো আমরা এসএসসি সিজিএল 80 ডেজ স্ট্র্যাটেজি। সবার প্রথম আসি যে আজকের দিন থেকে, আজকের এই স্ট্র্যাটেজিটা তোমরা যখনই যে স্ট্র্যাটেজিটা দেখছো, আজকের দিন থেকে তোমরা শপথ করো যে তোমরা যতদিন না সিলেকশন পাবে ততদিন অবধি তোমরা এই কর্মযজ্ঞে, এই তপস্যার মধ্যে ঢুকতে চলেছো। তোমাদের কোনো বন্ধু বান্ধব দরকার নেই, তোমাদের না কোনো ফ্যামিলি ফাংশন হোক, না কোনো পাড়া প্রতিবেশী, না কোনো কিছু, কোনো ডিস্ট্র্যাকশান, কোনো রিলেশনশিপ, প্রত্যেকটা জিনিস থেকে তোমরা নিজেদেরকে দূরে করো। ডিস্ট্র্যাকশান কিন্তু তোমাদের সাকসেসের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়াবে। না মোবাইল, না ইউটিউবে ফালতু রিলস ঘাঁটা, না ফেসবুক দেখা, না কোনো রকম খেলা, না ক্রিকেট, না আইপিএল, না ফুটবল ওয়ার্ল্ড কাপ। একটা জিনিস মনে রাখবে, এই যে সুযোগগুলো চলে যাচ্ছে তোমরা যদি হাতছাড়া করো তাহলে এই সুযোগ কিন্তু জীবনে কোনো দিন ফিরে আসবে না। তোমাদের এই ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর হবে, ইউরো কাপ 4 বছর অন্তর হবে, বিভিন্ন রকম আইপিএল প্রত্যেক বছর হবে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ফাংশনস, সমস্ত কিছু হতে থাকবে। কিন্তু এইগুলোর মধ্যে তোমার ভ্যালু থাকবে না। তোমার ভ্যালু কখন থাকবে? যখন তুমি চাকরি পাবে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবে, যেমন তুমি সেখানে স্যালারি পাবে, যেমন তুমি সেখানে রিল্যাক্সেশন পাবে, ঠিক তেমন সেখানে তুমি রেসপেক্ট পাবে, ফেম পাবে, তুমি একটা পরিচয় পাবে, তুমি একটা চেয়ার পাবে। ঠিক, তো এখন থেকে তোমরা প্রতিজ্ঞা করো যে সমস্ত রকম ডিস্ট্র্যাকশান তোমরা বন্ধ করবে। অন্তত এই সামনের 4 থেকে 5টা মাস, যতদিন না সিজিএল, এমটিএস এই ধরনের পরীক্ষাগুলো, এই 2024 সালটা শেষ পর্যন্ত অন্তত নিজেদের এই 6টা মাস দিলে যদি তোমাদের পুরো জীবনটা দাঁড়িয়ে যায়, এই 6টা মাস দিলে যদি তোমাদের বাকি জীবনটা অত্যন্ত সুখে, শান্তিতে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে কাটে, তাহলে এই 6টা মাস তোমরা কেন এর পেছনে দেবে না? প্রচুর সময় তো নষ্ট করলে, নিজেদেরকে পুরো হাইবারনেট করে দাও, বাইরের জগৎ থেকে কাট অফ করে দাও, পুরোপুরি তোমরা পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত করো। সবার প্রথম পয়েন্ট কি? ইটস নাও আর নেভার। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেশেন্স, ডেডিকেশন অ্যান্ড পারসিভারেন্স। ধৈর্য, ডেডিকেশন, ডেডিকেটেডলি পড়া এবং লেগে থাকা। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে মোস্ট ইম্পর্ট্যান্ট লেগে থাকা। তোমরা অলরেডি জানো যে প্রচুর ভ্যাকেন্সি, 18,000 থেকে 20,000 ভ্যাকেন্সি, যেটা কিন্তু এসএসসি সিজিএল এর মতো এক্সামের জন্য হিউজ ভ্যাকেন্সি। 3 নম্বর জিনিস হচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে একজন নতুন স্টুডেন্টের কাছে, যে প্রথম এই ভিডিওটা দেখছো, যে প্রথম এসএসসি সিজিএল দেবে বলে ভাবছো, যে এই বছর সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বা আগের বছর হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এবছর প্রথম সিজিএল দিচ্ছ, তাদের কাছে একটা জিনিস খুব কনফিউজিং ব্যাপার, যে আমরা এসএসসি সিজিএল দেওয়ার জন্য যোগ্য কেন, যোগ্য কিনা। দেখো, তোমরা কোনো রকম প্রিপারেশান ধরো এখনো শুরু করেনি। সবার প্রথম তোমরা একটা কাজ করো, যে অ্যাটলিস্ট 3টে মক টেস্ট ফ্রম সিজিএল 2023 পিওয়াইকিউ তোমরা টেক্সট বুক খোলো, সেখানে পিওয়াইকিউ টেক্সট বুক বা পিনাকেলের যে কোনো অ্যাপ আছে, আরও অন্য অ্যাপ আছে, অনলাইন প্ল্যাটফর্মে অবশ্যই যে কোনো, তোমরা যে কোনো সিজিএল 2023 পিওয়াইকিউ কোয়েশ্চেন মক টেস্ট ওঠাও এবং একটা মক টেস্ট নয়, পরপর 3 দিন 3টে মক দেবে, টাইম ধরে অ্যাপে 3টে টায়ার 1-এর মক দেবে। প্রথম মকটা তোমাদের যাবে শুধুমাত্র বুঝতে যে কতগুলো করে কোয়েশ্চেন থাকে, কি ধরনের কোয়েশ্চেন থাকে, কোন কোয়েশ্চেনের জন্য কত সময় লাগবে। 2 নম্বর মকটা তোমাদের যাবে এটা ডিসাইড করতে যে কোন সাবজেক্টটার পেছনে আমি কতটা সময় দেব, কোন সাবজেক্টটা আমি আগে করব, কোন সাবজেক্টটা আমি পরে করব। এবং 3 নম্বর মক টেস্টটায় তোমার হবে অ্যাকচুয়াল মক টেস্ট, যেখানে তুমি আগের জিনিসগুলো বুঝে নিয়েছো
যে কোন কী কোয়েশ্চেন আসে, কী ধরনের কোয়েশ্চেন আসে, কতগুলো করে কোয়েশ্চেন আসে, কতটা করে সময় দেবো। 3 নম্বর মক টেস্টটায় যদি তোমার 80 থেকে 90 নাম্বার তোমার যদি এসে যায়, অ্যাটলিস্ট যদি 80 থেকে 90 নাম্বার যদি 3 নম্বর মক টেস্টটায় তোমার এসে যায়, তার মানে তুমি বুঝবে যে এখন থেকে আগামী 5 মাস যদি তুমি পড়াশুনো করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সিলেকশন পেতে পারো এবং তুমি অলরেডি প্রিপেয়ার্ড বা অলরেডি মেন্টালি প্রিপেয়ার্ড বা তোমার এডুকেশন অলরেডি এতটা পরিমাণে ভালো বা তোমার বেস অলরেডি তৈরি যাতে তুমি একটু প্রিপারেশান নিলে সিজিএল ক্র্যাক করতে পারবে। কিন্তু ধরো যার এই 3টে মক টেস্ট দেওয়ার পরেও 50-র নিচে নাম্বার আসছে, 40-50 নাম্বার আসছে, তাহলে তুমি বুঝবে যে তোমাকে আরও একটুখানি ভালো করে নিজের বেসটাকে শক্ত করতে হবে। তারপরে তুমি এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই ধরনের পরীক্ষার জন্য ঝাঁপাবে। কিন্তু না, তাতেও মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা পরীক্ষার চারে চারে পড়াশুনো শুরু করো। এবছর যদি না হয় পরের বছর তো প্রত্যেক বছর পরীক্ষায় অবশ্যই তোমরা সাকসেস পাবে। নেক্সট থিং হচ্ছে যে মক টেস্ট দেওয়ার সময় তোমাদের কিন্তু ডিমোটিভেটেড হলে হবে না, বা এখন থেকে আগাম আপ টু মেন্স অবধি তোমাদের প্রত্যেক দিন 10 ঘন্টা করে স্টাডি করতে হবে অ্যাটলিস্ট। এবং এই 10 ঘন্টাটা কোনটা কোথায় লাগাবে, কতক্ষণ জিকে পড়বে, কতক্ষণ ম্যাথস পড়বে, কতক্ষণ ইংলিশ পড়বে, কতক্ষণ রিজনিং পড়বে, প্রত্যেকটা জিনিস আমি এই স্ট্র্যাটেজিতে স্টেপ বাই স্টেপ ভাগ করে করে দিয়ে দিয়েছি যে 10 ঘন্টা কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে। সেই প্রত্যেকটা সাবজেক্ট ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ছো, তার মধ্যে আবার কি কি কাজ করবে, প্রত্যেকটা জিনিস কোন সাবজেক্টের কি পড়বে, কতটা পড়বে, পুরো জিনিসটা আমি ইন ডিটেল স্ট্র্যাটেজিতে বুঝিয়েছি। ঠিক আছে, নেক্সট থিং দেখো, সবার প্রথম পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগে তোমাদের দেখে নিতে হবে যে পরীক্ষার স্কিম আর মোড কি আছে। তার মানে কি কি কটা পরীক্ষা হবে, কি কি সাবজেক্ট তোমার কোয়েশ্চেন আসে, কটা করে সাবজেক্ট কোয়েশ্চেন আসে, টায়ার 1 টায়ার 2তে কী লেভেলের কোয়েশ্চেন আসে, কতগুলো করে কোয়েশ্চেন আসে। দেখো, টায়ার 1 পরীক্ষাটা আমরা জানি খুব ভালো করে, এটা হচ্ছে কি কোয়ালিফাইং। টায়ার 1টা কোয়ালিফাইং মানে টায়ার 1-এর একটা কাট অফ সেট হবে, সেই কাট অফটা কোয়ালিফাই করলে তোমরা টায়ার 2 পরীক্ষায় বসতে পারবে এবং মেরিট লিস্টটা তৈরি হবে টায়ার 2 এক্সামের উপর বেস করে। টায়ার 2 এক্সামের উপর বেস করেই তোমাদের কি তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে টায়ার 1-এর এক্সাম জাস্ট কোয়ালিফাই করে তোমরা টায়ার 2-র জন্য এলিজিবল হয়ে গেলে তখন আর টায়ার 2-র নাম্বার তোমাদের কাজে লাগছে না, তখন তোমাদের টায়ার 2-র জন্য পড়াশুনো করতে হচ্ছে। টায়ার 1-এ কী কী সাবজেক্ট আছে দেখো, রিজনিং আছে, ম্যাথস আছে, ইংলিশ আছে, জিএস আছে, প্রত্যেকটা 25 নাম্বার করে, 25টা করে কোয়েশ্চেন। এক একটা কোয়েশ্চেন কত নাম্বার করে, 2 নাম্বার করে, মানে 50 50 50 50, টোটাল 100টা কোয়েশ্চেন তোমাকে করতে হবে। টোটাল 200টা নাম্বার তোমাকে পরীক্ষা, এবং এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5 ফর ইচ কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন ঠিক করলে 2 নাম্বার পাবে, দুটো কোয়েশ্চেন ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে। ঠিক, টায়ার 2 এক্সামে এই একই সেম সিলেবাস, রিজনিং, ম্যাথস, ইংলিশ, জিএস। ডিফারেন্স কি, এখানে রিজনিং আছে 30টা, ম্যাথস আছে 30টা, ইংলিশ আছে 45টা। দ্যাটস ওয়াই এই সাবজেক্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর জিএস আছে কটা, 25টা। এখানে এক একটা কোয়েশ্চেন কত নাম্বার করেছিল, 2 নাম্বার করেছিল, এখানে এক একটা কোয়েশ্চেন 3 নাম্বার করে। দ্যাটস ওয়াই এখানে 130টা কোয়েশ্চেন এবং টোটাল মার্কস হলো 390 নম্বর। ঠিক, এখানেও নেগেটিভ মার্কিং আছে অবভিয়াসলি, এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 1 নাম্বার করে, মানে একটা কোয়েশ্চেন ভুল হলে 1 নাম্বার মাইনাস যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার টায়ার 2 এক্সাম তোমরা কোয়ালিফাই করে গেলে, এবারে আরও দুটো কোয়ালিফাইং পেপার আছে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে টাইপিং। টাইপিংয়ের জন্য যে ধরনের পোস্টগুলো আছে সেইগুলোর জন্য শুধু টাইপিং লাগবে, যেমন ধরো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, এই ধরনের পোস্টগুলোর জন্য। বাকি পোস্টগুলোর জন্য, হায়ার লেভেলের পোস্টগুলোর জন্য টাইপিং লাগে না। আর কম্পিউটারটা সবার জন্য, 20টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা 3 নাম্বার করে, 60 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, এবং এখানেও 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং, এবং এর মধ্যে তোমাকে 30% নাম্বার পেতে হবে। 30% নাম্বার পেতে হবে মানে 18+ নাম্বার তোমাকে এখানে পেতে হবে। তুমি যদি টায়ার 2 390-এর মধ্যে 320-25ও পেয়ে যাও, কিন্তু কম্পিউটারে যদি কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু এই পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু সিলেকশন পাবে না। বা তুমি ধরো
ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের কাট অফ ক্লিয়ার করলে কিন্তু টাইপ টেস্টটা কোয়ালিফাই করতে পারলে না, তাহলেও কিন্তু তুমি সিলেকশন পাবে না। সেই কারণে কম্পিউটার আর টাইপিং টেস্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা নিয়ে এখন আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এটা টায়ার 2-র সঙ্গেই পরীক্ষাটা হবে। তো টায়ার 1টা হয়ে গেলে আমরা যে 2-2.5 মাস সময় পাবো, সেখানে কম্পিউটার বা টাইপের ওপর একটু যদি জোর দিই, তাহলে এটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া সম্ভব। ঠিক, এছাড়া আরেকটা পোস্ট আছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। এখানে এটার জন্য আলাদা করে কাট অফ হয়, মানে মেন পোস্টগুলোর জন্য যা কাট অফ, এটাতে সেই কাট অফ নেই, এখানে আলাদা করে একটা টায়ার 2 কাট অফ হয়। এবং এখানে আরও একটা এক্সাম এক্সট্রা দিতে হয় স্ট্যাটিস্টিক্সের ওপর। এই পরীক্ষাটা কারা দিতে পারে? যাদের গ্র্যাজুয়েশনে স্ট্যাটিস্টিক্স হিসাবে যে কোনো একটা সাবজেক্ট ছিল, যে কোনো সেমিস্টার হোক বা ইয়ারে স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট ছিল 100 নম্বরের, অথবা এইচএসে ম্যাথ ছিল এবং তাদের 60% নাম্বারসে পেয়েছে। ঠিক, হয় গ্র্যাজুয়েশনে স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, আর তাহলে এইচএসে ম্যাথসে 60% নাম্বার পেতে হবে। তাদের এই কাট অফটা এর জন্য আরেকটু কম হয়। টায়ার 2 ক্লিয়ার করলে তাদের স্ট্যাটিস্টিক্স নামে আর একটা পেপার দিতে হবে, যেখানে ওই 100টা কোয়েশ্চেন থাকবে আর 200 মার্কসের নাম্বার। এই পেপারটার কাট অফও একটু কম হয়, কারণ এখানে কম্পিটিশান অনেক কম হয়। ঠিক, এই হলো আমার এসএসসি সিজিএল এর টোটাল স্কিম। নেক্সট, আচ্ছা দেখো, সবার প্রথম পরীক্ষা শুরু করার আগে, প্রিপারেশন শুরু করার আগে তোমাদের জেনে নিতে হবে যে কোন স্কোরটা পেলে তোমরা চাকরি পেতে পারো, বা কোন স্কোরটা পেলে তোমাদের কোনো রকম টেনশন থাকবে না, হুইচ ইজ কল্ড আ সেফ স্কোর। দেখো, সেফ স্কোর টায়ার 1-এর জন্য সেফ স্কোর কত? 150 প্লাস, 200-র মধ্যে আউট অফ 200 তোমাদের 150 প্লাস যদি তোমরা তুলে রাখতে পারো, তাহলে তোমাদের সেফ স্কোর, তোমাদের কাট অফ নিয়ে ভাবতে হবে না। আর টায়ার 2-তে 390-এর মধ্যে যদি 325 প্লাস যদি তোমরা তুলে ফেলো, তাহলে তোমরা শুধুমাত্র সিলেকশন পাবে এমন নয়, ভালো পোস্টে বা টপ পোস্টের জন্য সিলেকশন পেয়ে যেতে পারো। ঠিক, আচ্ছা টার্গেট স্কোর, সেফ স্কোর মানে কি? এটা হলে তোমাদের কোনো চিন্তা নেই। টার্গেট স্কোর মানে যারা ধরো নতুন প্রিপারেশন শুরু করছো, 140 থেকে 145 তোমাদের এবছর কাট অফ যেতে পারে, যেহেতু ভ্যাকেন্সিটা বেশি আছে। এবং 305 থেকে 310 পেলে তোমরা যে কোনো একটা পোস্টের জন্য সিলেকশন পেতে পারো, মানে লেভেল 4 বা লেভেল 6 যে কোনো পোস্টের জন্য সিলেকশন, হয়তো টপ মোস্ট পোস্টগুলো হবে না, কিন্তু যে কোনো পোস্টের জন্য সিলেকশন পেতে পারো। ঠিক, এই হলো আমাদের টার্গেট। বাকি এই যে এগুলো একদম পুরো ফিক্স নয়, বাকি কোয়েশ্চেনের লেভেল কীরকম হচ্ছে, নর্মালাইজেশন কেমনভাবে করছে, ঠিক আছে, কতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে, বা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম হচ্ছে, কোয়েশ্চেন টাফ হচ্ছে না ইজি হচ্ছে। ইজি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হলে কাট অফ হাই হবে, একটু টাফ লেভেলের কোয়েশ্চেন হলে কাট অফ একটু লো হবে। তো অনেক কিছুর ওপর কাট অফ ডিপেন্ড করে। তো মোটামুটি আমরা 150 আর টায়ার 2-তে 325 এই টার্গেট নিয়ে চলবো। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বলার, যেটা হচ্ছে যে দেখো আমাদের আলটিমেট লক্ষ্য কি? আলটিমেট লক্ষ্য তো আমাদের সিলেকশন পাওয়া, তার মানে আলটিমেট লক্ষ্য আমাদের কি? টায়ার 2 কোয়ালিফাই করা। তাহলে আমাদের প্রিপারেশান নিতে হবে কিসের বেসে? টায়ার 2-র বেসে। আমাদের প্রথম থেকে, যেহেতু আমরা আগে দেখেছি যে টায়ার 1-এর সিলেবাস সাবজেক্ট যা আছে, টায়ার 2 সাবজেক্টও তাই আছে, তাহলে আমরা প্রিপারেশানটা নেব টায়ার 2 লেভেল বেস করে। আমাদের চেষ্টা করতে হবে টায়ার 2-তে 325 প্লাস তোলার। এই টায়ার 2 লেভেলের প্রিপারেশান যদি আমরা নিই, অটোমেটিক্যালি তোমাদের টায়ার 1টা ক্লিয়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এমন নয়, যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে আগে আমি টায়ার 2টাতে টায়ার 1-এ ফোকাস করি, তারপর টায়ার 1 কোয়ালিফাই করার পরে আমি টায়ার 2 দেখবো। ধরো 140 তোমরা পেয়েও গেলে, যা হোক করে 135-40 পেয়ে গিয়ে টায়ার 1-এ কোয়ালিফাই করলে, তখন যে 2 মাস বা 2.5 মাস সময় থাকবে, তখন কিন্তু তুমি এই টায়ার 2-র জন্য প্রিপারেশান নিতে পারবে না, এনাফ সময় পাবে না। কারণ তখন তোমাকে কম্পিউটারে পড়তে হবে, তখন তোমাকে টাইপ টেস্টের জন্য প্র্যাকটিস করতে হবে, তখন তোমাকে টায়ার 2-র কোয়েশ্চেনে প্র্যাকটিস করতে হবে। তো এখন থেকে আমরা কি করব? টায়ার 1-এর প্রিপারেশানের আগেই যে চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার করবো বা প্র্যাকটিস করবো বা মক টেস্ট দেবো, সেই চ্যাপ্টারেরই আমরা সঙ্গে সঙ্গে টায়ার 2-র যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেইগুলোকেও প্র্যাকটিস করে নেবো। আমাদের মাথায় থাকবে টায়ার 2, কিন্তু প্রিপারেশান নেব টায়ার 1-এর। ক্লিয়ার? নেক্সট দেখো, প্রিপারেশন টাইম আমাদের হাতে কত আছে? আমাদের হাতে এটা এখন হচ্ছে জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ডিসেম্বরে বলেছে টায়ার 2 হবে। তার মানে 5.5 মাস আছে আমাদের, 5 মাস প্লাস আছে আমাদের টায়ার 2 এক্সামের জন্য, আর 2.5 মাস আছে আমাদের টায়ার 1-এর এক্সামের জন্য। টায়ার 2-র আগে তোমাদের ফুল সিলেবাস কিন্তু কমপ্লিট করে নিতে হয়।
টায়ার ওয়ানের আগে হয়তো ফুল সিলেবাস কমপ্লিট নাও করতে পারো, কিন্তু টায়ার টুর আগে তোমাদের টার্গেট থাকবে ফুল সিলেবাস যেন কমপ্লিট হয়ে যায়। এবং এই 5.5 মাস সময়টা কিন্তু টায়ার টুর সিলেবাস নতুন করে পড়ে ক্র্যাক করার জন্য এনাফ টাইম। যারা অলরেডি প্রিপেয়ার্ড তাদের জন্য তো মোর দ্যান এনাফ টাইম, গোল্ডেন চান্স, সুনেহেরা মকা, এই মকা আর কখনো মিস করা যাবে না। তাহলে আমি বললাম এই 5 মাস 5.5 মাস সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপরে PYQ দিতে হবে, তারপরে মক দিতে হবে। সিলেবাস কমপ্লিট না করে টায়ার টু পরীক্ষায় বসা যাবে না, কারণ এমন কোনো টপিক যেন না থাকে যেখানে আমি আনটাচ থেকে গেলাম, প্রিপারেশানই নিতে পারলাম না। হয়তো খুব সোজা একটা কোয়েশ্চেন চলে এলো, কিন্তু জাস্ট আমি প্রিপারেশান নিইনি বা টাচ করিনি বলে আমি কোয়েশ্চেনটা পেলাম না। তো আমাদের হাতে এই টাইম রয়েছে, এই টাইমটাকে খুব ভালো করে মস্তিষ্কে ঢুকিয়ে নাও। এই টাইম ফ্রেমের মধ্যে যাই খুশি হয়ে যাক, দুনিয়া এদিক থেকে এদিক হয়ে গেলেও তোমাদের কিন্তু ফোকাস হারালে চলবে না। তোমাদের শুধুমাত্র SSC প্রিপারেশানের মধ্যেই থাকতে হবে। দিনে 10 ঘন্টা পড়াশুনো করবে, দিনে 8 ঘন্টা ঘুমাবে, বাকিটা সময়টা বাড়িতে থাকবে, লেজার টাইম কাটাবে, বাইরে গিয়ে হইহল্লা করবে না। এতেই দেখবে তোমাদের সারাদিন কেটে যাবে। ঠিক, তো এবারে আমরা আসবো মেন স্ট্র্যাটেজিতে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সিলেকশনের 3টে গোল্ডেন স্টেপস। 3টে গোল্ডেন স্টেপস কি স্টেপস? এই স্টেপসগুলো তোমরা প্রত্যেকে জানো, এর আগে আমি বহুবার বলেছি, আরও একবার ভালো করে দেখে নাও এবং মাথার মধ্যে ঢুকিয়ে নাও। 1 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দ্য সিলেবাস ইচ সাবজেক্ট বিফোর টায়ার 2 অ্যান্ড রিভাইজ অ্যাটলিস্ট 2 টাইমস ফ্রম ইয়োর সেলফ, ইয়োর শর্ট নোটস বা সেলফ নোটস। শুধুমাত্র সিলেবাস শেষ করলেই হবে না, প্রচুর সিলেবাস যেহেতু সেগুলোকে এক জায়গায় কিউমুলেট করতে হবে, করে তোমাদের রিভিশনও দিতে হবে। কিছুটা করে সিলেবাস শেষ করো, একবার করে পুরোনো জিনিসগুলো রিভিশন দাও, এবং পরীক্ষার আগে মানে টায়ার টুর আগে বা টায়ার ওয়ানের আগে যতটুকু না করে সিলেবাস তুমি কমপ্লিট করবে, তার রিভিশন কিন্তু অবশ্যই তোমাকে 2 বার মিনিমাম রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে কিন্তু তোমরা যে এত হিউজ জিনিস পড়ছো সেগুলো কিন্তু এক জায়গায় আসবে না, মাথায় থাকবে না। তাহলে ফার্স্ট থিং হচ্ছে কমপ্লিট ইউর সিলেবাস অ্যান্ড রিভাইজ অ্যাটলিস্ট 2 টাইমস। সেকেন্ড থিং হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমরা সিলেবাস শেষ করছো সেইগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পড়তে হবে লাস্ট 5 ইয়ার্সে। যদি না 5 বছরের পড়তে পারো, 5 বছরের কোয়েশ্চেন মানে প্রচুর কোয়েশ্চেন, অ্যাটলিস্ট 3 বছরের কোয়েশ্চেন তোমরা আগে পড়ো। অ্যাটলিস্ট 3 বছরের কোয়েশ্চেন আগে পড়ো, তারপরে টাইম থাকলে তোমরা 5 বছরের কোয়েশ্চেন পড়ো। এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটা টাইমের মধ্যে প্র্যাকটিস করবে। মানে ধরো তুমি একটা ম্যাথসের চ্যাপ্টারের কোয়েশ্চেন 25টা প্র্যাকটিস করতে বসলে, সেটাই সারাদিন ধরে করে নিলে, সেরকম করলে হবে না। তোমাকে দেখতে হবে পরীক্ষার সময় তোমার ম্যাথসের 25টা কোয়েশ্চেন জন্য টাইম কতক্ষণ পাবে, টায়ার মানে 25 মিনিট টাইম পাবে। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে সেটাও টাইমের মধ্যেই করতে হবে। 50টা কোয়েশ্চেন করতে বসলে 50 মিনিটেই প্র্যাকটিস করা শেষ করতে হবে, তবে তোমার টাইম বাঁচবে, তবে তোমার প্র্যাকটিসটা সঠিক হবে। ঠিক। 3 নম্বর হচ্ছে ডেলি সেকশনাল মক টেস্ট আর ফুল লেন্থ মক টেস্ট। অলওয়েজ গো ফর অনলাইন মক টেস্ট। অ্যাটলিস্ট তোমাদের টায়ার ওয়ানের আগে 50টা টায়ার ওয়ানের মক দিতে হবে, এবং টায়ার টুর আগে 50টা টায়ার টুর মক দিতে হবে। এইটা ছাড়া কিন্তু তোমাদের পুরো প্রিপারেশনটা জলে চলে যাবে। ঠিক আছে, তোমরা সিলেবাস শেষ করলে, রিভিশন দিলে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সে প্র্যাকটিস করলে, কিন্তু মক টেস্ট দিলে না। অন্তত টায়ার ওয়ানের আগে তোমাদের 50টা মক টেস্ট দিতে হবে, টায়ার টুর আগে তোমাদের টায়ার টুর মক 50টা দিতে হবে। তবে তোমরা এই এক্সামটার জন্য 100% প্রিপারেশন পাবে। তোমরা জানবে যে 20,000 স্টুডেন্ট পরীক্ষায় সিলেকশন পাবে, ওই 20,000 স্টুডেন্ট প্রত্যেকে অন্তত 50টা মক টায়ার ওয়ানের দিচ্ছে, অন্তত 50টা মক টায়ার টুর দিচ্ছে, তবে সে সিলেকশন পাচ্ছে। এটার কোনো অন্যথা নেই। আমি যখন পরীক্ষায় বসতাম, পরীক্ষায় পাস করতাম, ডেলি মক টেস্ট দিতাম। এখন যারা রিসেন্ট পরীক্ষা দেয়, আমাদের চ্যানেলে সাকসেস স্টোরিজ আছে অনেক, প্রত্যেকের মুখে শুনবে ডেলি মক টেস্ট দিতে হবে। যতদিন না তুমি ডেলি মক টেস্ট দেবে, ততদিন তুমি যোগ্যই নয় এই চাকরির পরীক্ষায় পাস করার জন্য, কারণ কম্পিটিশানটা কিন্তু একটুখানি নয়, কম্পিটিশান কিন্তু হিউজ কম্পিটিশান। এবারে আমরা একটা একটা করে সাবজেক্টে আসব, এবং সেই সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কি কি সিলেবাস আছে দেখব, কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো বা চ্যাপ্টারগুলো না পড়লেই নয় সেগুলো জানবো। তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কোথা থেকে সলভ করব, কতটা করব, এবং ওই চ্যাপ্টারের জন্য ডেলি টাইমের রুটিনের কতটুকুনি টাইম রাখবো। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের স্ট্র্যাটেজি আমরা দেখব এবং সিলেবাস সম্বন্ধে জানবো। সবার প্রথম আমরা সিলেবাস শুরু করব রিজনিং দিয়ে। দেখো, রিজনিং হলো এমন একটা সাবজেক্ট
যে যদি শুধুমাত্র তুমি রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের রিজনিংয়ের সেকশনাল মক দাও বা 10-12টা বা 15টা বা 20টা রিজনিংয়ের শুধুমাত্র মক দাও, তাহলেই শুধুমাত্র প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে এবং মক দেখে বা সেই সেটের অ্যানালিসিস করে সলিউশন দেখে কিন্তু তোমরা রিজনিংয়ের 60 থেকে 70% কোয়েশ্চেন বা 60 থেকে 70% নাম্বার তুলে ফেলতে পারবে, কোথাও কোনো রকম গাইডেন্স না নিয়ে। যদি একটু তোমরা কয়েকটা চ্যাপ্টার প্র্যাকটিস করে নাও, একটু যদি কয়েকটা চ্যাপ্টার তোমরা যে কনসেপ্ট আছে বা যে জিনিসপত্রগুলো বোঝার আছে সেগুলো তোমরা কোনো বই থেকে বা ইউটিউব চ্যানেল থেকে বা অফলাইন কোনো কোচিং সেন্টার থেকে একটু বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের রিজনিংয়ে 100% অ্যাটেম্প করা এবং 99% মার্কস স্কোর করা খুব একটা শক্ত ব্যাপার কিছু নয়। তো আমরা একটু দেখে নেব যে কোন কোন চ্যাপ্টারগুলো এখানে ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো শুধুমাত্র প্র্যাকটিস বেসড চ্যাপ্টার, আর কোন কোন চ্যাপ্টারগুলো কনসেপ্ট বেসড লার্নিং, মানে কোনগুলোর জন্য তোমাকে একটু কনসেপ্ট পড়তে হবে বা ভিডিওস দেখতে হবে বা ভালো করে পড়তে হবে, আর কোনগুলো শুধুমাত্র প্র্যাকটিস করলেই হয়ে যাবে। প্র্যাকটিস কোথা থেকে করবে? প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের বুক থেকে। সব আমি আসবো ডিটেলে, কোথা থেকে প্র্যাকটিস করবে, কতক্ষণ করবে। আগে দেখে নিই কোন কোন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস বেসড লার্নিং। যেমন দেখো, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যানালজি, এই চ্যাপ্টারটা। এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং এই চ্যাপ্টারটা খুব সোজা। অড ওয়ান আউট, কোডিং ডিকোডিং, সিরিজ, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, ম্যাথামেটিক্যাল অপারেশন, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, পেপার কাটিং, এমবেডেড ফিগার, কমপ্লিশন অফ ফিগার, মিসিং নাম্বার, স্টেটমেন্ট কনক্লুশন, অ্যারিথমেটিক রিজনিং, এজ। এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা করে কোয়েশ্চেন তোমাদের 25টা কোয়েশ্চেনের মধ্যে, প্রিলিমসের কথা বলছি, একটা করে কোয়েশ্চেন তোমাদের থাকবেই থাকবে। ঠিক, এগুলো শুধুমাত্র যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে বা বই থেকে প্র্যাকটিস করো, তার সলিউশন দেখে দেখেই এইগুলো তোমরা তুলে ফেলতে পারবে। এবার আসি কনসেপ্ট বেসড লার্নিং। কী কী? ব্লাড রিলেশন, কিউব অ্যান্ড ডাইসের কিছু শর্টকাট আছে যেগুলো তোমাদের জানতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটুখানি তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে, কিছু কনসেপ্ট আছে, শর্টকাট আছে, সেগুলো তোমাদের শিখতে হবে। ডাইরেকশান টেস্টের খুব সুন্দর শর্টকাট আছে, অনেক বড় বড় অঙ্ক শর্টকাট ইউজ করে খুব ছোট পদ্ধতিতে, সোজা পদ্ধতিতে করে ফেলা যায়। ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, এগুলো অবশ্যই শর্টকাট আছে, তোমরা জানো খুব ভালো করে শর্টকাট আছে। শর্টকাটগুলো শিখে নিলে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। কাউন্টিং অফ ফিগার্সের কিছু ফর্মুলাস আছে, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের শর্টকাট আছে, মিরার বা ওয়াটার ইমেজের কিছু শর্টকাট আছে। তো এই মাত্র 7-8টা চ্যাপ্টার একটু তোমরা একদিন অন্তর একদিন বা দুদিন অন্তর একদিন যদি একটু ভিডিওস দেখে নাও, একটু কোনো বই থেকে দেখে নাও কনসেপ্টগুলো, তাহলেই হবে। বাকি সমস্তটা রিজনিং পুরো প্র্যাকটিস বেস। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা ডেলি যদি একটা করে রিজনিংয়ের সেকশনাল মক দাও, তাহলে এই চ্যাপ্টারের কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না। আর এই চ্যাপ্টারগুলো যদি একটু তোমরা আমাদের চ্যানেল থেকে হোক বা অন্য কোনো চ্যানেল থেকে হোক বা কোনো বই থেকে হোক যেখানে রিজনিংয়ের থিওরি করানো আছে, যদি একটু তোমরা শর্টকাটগুলো বা প্রসেসগুলো জেনে নাও, তাহলে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো তোমাদের আটকাবে না। রিজনিং হলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো একটা চ্যাপ্টার। একটু যদি তোমরা এর পেছনে সময় দাও, তাহলে কিন্তু রিজনিং থেকে সবসময় তোমরা কোয়েশ্চেন 100% কমন পাবে এবং ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে তোমাকে ক্যারি করে দেবে। ঠিক, নেক্সট আসি রিজনিংয়ের ইন্ডিভিজুয়াল কিছু স্ট্র্যাটেজিতে। 1 নম্বর জিনিস হচ্ছে কি বলছে দেখো, ডেলি 1 চ্যাপ্টার প্র্যাকটিস ফ্রম এনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বুক। মানে যে কোনো একটা চ্যাপ্টার, ধরো তুমি আজকের প্রথম দিন অ্যানালজিটা ধরলে, এবার তুমি প্রিভিয়াস ইয়ারের বই একটা খোলো, সেখান থেকে ওই অ্যানালজি রিলেটেড লাস্ট 2023, 2022, 2021, 2020 পর্যন্ত বা 21 পর্যন্ত যত অ্যানালজির কোয়েশ্চেন আছে তোমরা সেখান থেকে করে ফেলো। প্রেফারেবল বই কোনটা? মার্কেটে অনেক বই আছে, এইটা বলার জন্য আমাদের কোনো রকম কোনো প্রমোশনের ব্যাপার নেই। এই বইটা ভালো, তাই আমি তোমাদের রিকমেন্ড করছি। পিনাকেলের রিজনিংয়ের 6th এডিশন প্রিওয়াইকিউ কোয়েশ্চেনের, সেখান থেকে তোমরা ডেলি একটা করে চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো এবং সলভ করো, এবং এটার পেছনে তোমরা সময় কত দেবে? 1 ঘন্টা। ঠিক। সেকেন্ড থিং হচ্ছে ডেলি 1 রিজনিং অল চ্যাপ্টার ফুল মক। মানে এইটা তুমি একটা যে কোনো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করলে ডেলি তোমাকে প্রথম দিন থেকে শুরু করতে হবে কি, ডেলি একটা করে রিজনিংয়ের অল চ্যাপ্টার ফুল মক। প্রথম দেখবে 25টা কোয়েশ্চেনের মধ্যে 5টা 7টা কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। আস্তে আস্তে গিয়ে যখন 5টা 7টা 6টা 7টা 8টা মক দেওয়া শুরু হয়ে যাবে, তখন দেখবে 25টার মধ্যে 10-12টা কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। আস্তে আস্তে ওইগুলো অ্যানালিসিস করতে করতে, নতুন নিয়ম শিখতে শিখতে যখন তোমরা দেখবে 10-12টা মক দেওয়া হয়ে গেছে, তখন দেখবে তোমরা 15 থেকে 18টা কোয়েশ্চেন পাচ্ছ। এর মাঝে মাঝে তোমরা প্র্যাকটিস করতে থাকছো। কনসেপ্ট বেসড লার্নিং যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা বিভিন্ন বই থেকে বা ইউটিউব থেকে পড়তে থাকতো, শিখতে থাকছো। তারপরে যখন তোমরা দেখবে 15-18টা মক তোমাদের দেওয়া হয়ে যাচ্ছে, তখন
তখন কিন্তু এই রিজনিংয়ের নাম্বার 25টার মধ্যে তোমরা প্রচুর নাম্বার ক্যারি করতে শুরু করে দেবে। এবং এই মকটা দেওয়ার জন্য এখানে 25টা কোয়েশ্চেন, তোমরা টাইম স্পেন্ড করবে 15 মিনিট, এখানেও করবে পরীক্ষার হলেও করবে, 15 মিনিট টাইম স্পেন্ড করবে। আর ওই যে কোয়েশ্চেনগুলো তোমরা পারলে না বা যেগুলো ভুল করলে সেইগুলোর অ্যানালিসিস করার জন্য 30 মিনিট সময় দেবে, এর থেকে বেশি কিন্তু সময় এর পেছনে নষ্ট করবে না। টানা ডেডিকেটেডলি ফোকাসড ওয়েতে কনসেন্ট্রেটেড ওয়েতে 30 মিনিট সময় দেবে। তাহলে এখানে আমার কত হয়ে গেল? 45 মিনিট। ঠিক। 3 নম্বর জিনিস কি? লার্ন দ্য কনসেপ্ট অ্যান্ড শর্টকাটস অফ 7-8 চ্যাপ্টার্স ফ্রম এনি বুক অর ইউটিউব। কোন 7টা-8টা চ্যাপ্টার? এই যে 7টা-8টা চ্যাপ্টার, এইগুলোর কনসেপ্টগুলো তোমাকে ডেলি একটা করে চ্যাপ্টার তোমাকে শিখতে হবে কোনো বই থেকে বা ভিডিও থেকে। এটার জন্য টাইম বরাদ্দ কতক্ষণ? এটার জন্য ডেলি টাইম তো তোমাকে দিতে লাগবে না, টোটাল 7টা-8টা চ্যাপ্টার যে কোনো দিন যে কোনো সময় ফ্রি টাইম হোক, অফ টাইম হোক, বা কোনো দিন কোনো একটা সাবজেক্টের টাইম একটু কম দিলে দিয়ে রিজনিংগুলো তোমরা আস্তে আস্তে ইন দ্য ডিউ কোর্স আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে। লাস্ট থিং, তাহলে টোটাল আমরা রিজনিংয়ে কতক্ষণ দিচ্ছি? টোটাল 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা আমরা রিজনিংয়ে দিচ্ছি। এই টাইমটা কিন্তু এনাফ। 1 ঘন্টা আমরা দিচ্ছি একটা চ্যাপ্টার সলভ করার জন্য PYQ থেকে, আর এখানে 45 মিনিট আমরা দিচ্ছি কিসে? যে ডেলি একটা রিজনিংয়ের ফুল মক দেবো, অল চ্যাপ্টার ফুল মক দেবো অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এবং সেটা অ্যানালিসিস করব। টোটাল আমরা কতক্ষণ? 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা রিজনিংয়ে দিচ্ছি, এবং এটাই রিজনিংয়ের প্রিপারেশান নেওয়ার জন্য এনাফ টাইম। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি ম্যাথস। ম্যাথস একটা খুব ইন্টারেস্টিং এবং ভাইটাল সাবজেক্ট, এবং আমি নিজে তোমাদের ম্যাথস করাই, এবং ম্যাথসের তোমাদের পুরো ডিটেল স্ট্র্যাটেজি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের আমি বলে দেবো, যেখানে ম্যাথসে তোমরা 100% নাম্বার কভার করতে পারবে। কি কি চ্যাপ্টার পড়বে, কোন কোন চ্যাপ্টার থেকে বেসিক কোয়েশ্চেন আছে, কোন চ্যাপ্টার শেখার জন্য কোথা থেকে শিখবে, কোথা থেকে প্র্যাকটিস করবে, কোনটার জন্য কতটুকুনি টাইম বরাদ্দ রাখবে, পুরো ডিটেল জিনিস তোমাদের আমি আজকের বলতে চলেছি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশনের স্পিড তোমরা কীভাবে ইমপ্রুভ করবে, এটা একটা খুব ভাইটাল জিনিস। এবং আমি যে পদ্ধতি তোমাদের যে রাস্তা তোমাদের দেখিয়ে দেবো, সেই রাস্তায় যদি তোমরা চলো, তোমরা অত্যন্ত তাড়াতাড়ি ফাস্ট ম্যাথগুলো সলভ করতে পারবে এবং ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে। সবার প্রথমে আমরা আসি যে সিলেবাস কী কী আছে। সবার প্রথম সিলেবাস জানা জরুরি। দেখো, অ্যারিথমেটিক রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে, অ্যাডভান্স ম্যাথস রয়েছে, আর রিসেন্ট অ্যাডিশনস, অ্যালজেব্রা বা অ্যাডভান্স ম্যাথসে যেগুলো রিসেন্ট অ্যাডিশন হয়েছে সেই জিনিসপত্রগুলো রয়েছে। সবার প্রথম আমি আসি যে অ্যারিথমেটিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা মোস্ট ভাইটাল চ্যাপ্টার যেগুলো থেকে সবসময় কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এই 4টে চ্যাপ্টার: পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই 4টে চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও, কোথা থেকে পড়বে? ইউটিউব চ্যানেল খুলবে, আমাদের চ্যানেলে অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, বেসিক টু অ্যাডভান্সের ভিডিও রয়েছে, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। বাকি চ্যাপ্টারগুলো আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্স সমস্ত করানো হবে। এই 4টে চ্যাপ্টার যদি তোমরা ভালো করে কনসেপ্ট বুঝে নাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা 2-3টে কোয়েশ্চেন 25টার মধ্যে অবশ্যই কমন পাবে। ঠিক। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। এখান থেকেও বেশ কোয়েশ্চেন আসে, একটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন তো আসবেই, 2টো কোয়েশ্চেনও থাকতে পারে। রিসেন্ট টাইমে অ্যাভারেজ, মিক্সচার অ্যালিগেশন থেকে কোয়েশ্চেন আসছে। মেনসুরেশন 2D অ্যান্ড 3D মানে পরিমিতির চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু 2Dর থেকে একটা এবং 3Dর থেকে একটা কোয়েশ্চেন কিন্তু রিসেন্ট টাইমে প্রচুর দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সঙ্গে রিলেটেড। পাইপস অ্যান্ড সিস্টেমস, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের সঙ্গে রিলেটেড। আইদার টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসবে, না বোর্ডস অ্যান্ড স্ট্রিমসের অঙ্ক আসবে, আইদার টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আসবে বা পাইপস অ্যান্ড সিস্টেমসের অঙ্ক আসবে। এছাড়া আর যে 1-2 চ্যাপ্টার পড়ে রইল, পার্টনারশিপ বা রেশিও প্রপোর্শন, এগুলো কখনো কখনো একটা আধটা কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় চলে আসে, এবং এই কোয়েশ্চেনগুলো খুব সোজা লেভেলের কোয়েশ্চেন আসে। শুধু কয়েকটা শর্টকাট বা টাইপ বা কনসেপ্ট শিখে নিলে কিন্তু এই চ্যাপ্টারগুলো কভার করে ফেলা যায়। তো এইগুলো কিন্তু আমাদের ছেড়ে যাওয়া যাবে না। ঠিক। সেকেন্ড থিং, ইদানিংকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে নাম্বার সিস্টেমের চ্যাপ্টার। নাম্বার সিস্টেমের চ্যাপ্টার ইদানিংকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হলো, নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রিলিমসে হোক বা মেন্সে হোক 1টা থেকে 2টো কোয়েশ্চেন থাকবেই থাকবে, এবং তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন কিন্তু মাস্ট আসবে। ঠিক আছে, তোমরা নাম্বার সিস্টেমের প্রিভিয়াস ইয়ার 2023 বা 2022-এর কোয়েশ্চেন পেপার খুলে দেখবে, যদি 80টা কোয়েশ্চেন নাম্বার সিস্টেম থেকে থাকে, তার মধ্যে 50টা বা 60টা কোয়েশ্চেন আছে শুধু ডিভিজিবিলিটি রুলস থেকে। ঠিক। ডিভিজিবিলিটি রুলস, তার সঙ্গে কানেক্টেড হচ্ছে রিমাইন্ডার থিওরেম।
একই চ্যাপ্টার, শুধু কিছু কনসেপ্ট আলাদা। এইচসিএম এলসিএম এর কনসেপ্ট খুব ভালো করে করতে হবে। এইচসিএম থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এছাড়া আরও কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো থেকে কখনো কখনো কোয়েশ্চেন চলে আসে, কিন্তু কোয়েশ্চেনগুলো আসলে ছাড়া তো যাবে না অবশ্যই। আমরা যেহেতু টার্গেট আমাদের যে 100% নাম্বার স্কোর করা, আমাদের চ্যাপ্টার কোনো ছেড়ে যাওয়া যাবে না, কোনো চ্যাপ্টার আনটাচড ওয়েতে যাওয়া যাবে না বিফোর টায়ার 2 এক্সাম। তো আমরা তো স্ট্র্যাটেজি বানাচ্ছি বা স্ট্র্যাটেজি তৈরি করছি টায়ার 2কে মাথায় রেখে, আমরা তো সিলেবাস কভার করব বা প্রিপারেশন নেবো টায়ার 2-র জন্য। তো টোটাল সিলেবাসটার ছবি তোমাদের কাছে প্রথমে থাকা দরকার। আরও কী চ্যাপ্টার আছে? ফ্যাক্টরস, রেকারিং ডেসিমেল, অ্যাডিশন সিরিজের বেশ কিছু ফর্মুলা আছে, নাম্বার অফ জিরোস কাউন্টিং, স্কোয়ার রুট, কিউব রুট, সিম্পলিফিকেশান। এটা হচ্ছে বেসড অন কি? অ্যালজেব্রিক ফর্মুলা। অ্যালজেব্রিক ফর্মুলার উপর বেস্ট করে সিম্পলিফিকেশান কোয়েশ্চেন্স আসে, যেগুলো একটু প্র্যাকটিস করলে কিউবের ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা দিয়ে কোয়েশ্চেনগুলো আসে, একটু প্র্যাকটিস করলেই পাওয়া যায়, ঠিক। আচ্ছা, অ্যাডভান্স ম্যাথসের মধ্যে সব থেকে ভাইটাল হচ্ছে জিওমেট্রি। এই জিওমেট্রির মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রায়াঙ্গেলের সিমিলারিটি আর সার্কেলের চ্যাপ্টার। এই জিওমেট্রিটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোয়েশ্চেন কমন পাওয়ার চান্স খুব বেশি, ঠিক। সেকেন্ড থিং হচ্ছে অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি। অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি হচ্ছে সব থেকে ছোটো সিলেবাসের অ্যাডভান্স ম্যাথ। এখানে কিছু টাইপস আছে, 15 থেকে 20টা করে টাইপস আছে, অ্যালজেব্রারও আছে, ট্রিগোনোমেট্রির আছে, এবং এক একটা টাইপের কোয়েশ্চেন এক এক রকম। কিছু ছোটো ছোটো শর্টকাট আছে, কিছু ছোটো ছোটো ফর্মুলা আছে। ফর্মুলা মুখস্থ করো, টাইপগুলো প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো। তোমরা অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু এইখানে দুটো করে, এখানে অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোয়েশ্চেন করে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া ট্রিগোনোমেট্রির সঙ্গে রিলেটেড হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের কোয়েশ্চেন আছে। হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের কিছু রেশিওর ব্যাপার আছে, কিছু শর্টকাট আছে, সেগুলো একটু শিখে নিলে তোমরা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সও কমন পেয়ে যাবে। তাহলে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে কী কী হলো? অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিসেন্ট T20 রিভিশন সিরিজ স্টার্ট হচ্ছে, সেখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স বা প্রবাবেল কোয়েশ্চেন যেগুলো সামনে পরীক্ষায় আসতে পারে সিজিএলে, সেগুলো আমরা অলরেডি করানো শুরু করেছি। তোমরা চ্যানেল ফলো করতে থাকলে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো দেখবে এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও ঝালিয়ে নিতে পারবে। যারা নতুন ক্যান্ডিডেট, প্রথম দেখছো, প্রথম পরীক্ষা দেবে, তারাও যদি ওই ভিডিওগুলো করো বা ওই জিনিসগুলো ফলো করো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কী লেভেলের প্রিপারেশন তোমাদের নিতে হবে, কী কী টাইপ আসছে, প্রত্যেকটা টাইপ ওখানে কভার করানো হবে, ঠিক আছে। এছাড়া রিসেন্ট এডিশন দেখো, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এইগুলো এখন রিসেন্টলি অ্যাড হয়েছে আমাদের কোয়েশ্চেন পেপারে, এবং এই কোয়াড্রেটিক ইকুয়েশন আর কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড রিফ্লেকশন, এইগুলো থেকেও কোয়েশ্চেন মাঝে মধ্যে আসে, অতটা ফ্রিকোয়েন্টলি আসে না, কিন্তু মাঝে মধ্যেই এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক। তাহলে এই হলো আমাদের ম্যাথসের টোটাল সিলেবাস। নেক্সট থিং আসি আমরা, ম্যাথসের স্ট্র্যাটেজি কী হবে। সবার প্রথম হচ্ছে 1 নম্বর, ডেলি 1 or half চ্যাপ্টার কনসেপ্ট অ্যান্ড শর্টকাট লার্নিং ফ্রম এনি বুক অর ইউটিউব, 1.5 ঘন্টা। ডেলি 1.5 ঘন্টা তোমাকে ম্যাথসে দিতে হবে নতুন চ্যাপ্টার শেখার জন্য। যারা প্রিপারেশন একদম জাস্ট শুরু করতে চলেছো সিজিএলের জন্য, বা শুরু করেছো কিছুদিন হলো, তাদের এখন থেকে প্রত্যেক দিন ডেলি 1.5 ঘন্টা নতুন চ্যাপ্টার শেখার পেছনে দিতে। মানে একটা দিন তুমি প্রফিট অ্যান্ড লস নিয়ে বসলে, একটা দিন তুমি পার্সেন্টেজ নিয়ে বসলে, একটা দিন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে বসলে, একটা দিন তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে বসলে। কোনো চ্যাপ্টার, ছোটা চ্যাপ্টার বা মাঝারি চ্যাপ্টার, সেগুলো তোমার একদিনে শেষ হয়ে যাবে। কোনো চ্যাপ্টার, বড় চ্যাপ্টার যেমন ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্স বা কম্পাউন্ড ইন্টারেস্ট, একদিনে শেষ হবে না, সেগুলো তোমরা 2 দিনে কমপ্লিট করলে। তাহলে ডেলি 1.5 ঘন্টা তোমাকে নতুন জিনিস শিখতে বসতে হবে। 2 নম্বর হচ্ছে ডেলি ম্যাথ প্র্যাকটিস। দেখো, প্র্যাকটিস ছাড়া কিন্তু ম্যাথসে তোমরা কখনোই নাম্বার তুলতে পারবে না। যদি তোমাদের নাম্বার তুলতে হয়, ম্যাথস শেখার সাথে সাথে প্র্যাকটিসটা কিন্তু মাস্ট থিং। প্র্যাকটিস যখন তাড়াতাড়ি তুমি প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি তুমি একটা কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং একদম রাইটলি সলভ করতে পারবে, মানে উইদাউট এরার সলভ করতে পারবে না। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। 3 নম্বর জিনিস হচ্ছে, আচ্ছা, কি প্র্যাকটিস? চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ বা সেকশনাল মক বা অল চ্যাপ্টার 25 কোয়েশ্চেন ফুল মক অ্যানালিসিস। টোটাল এই প্র্যাকটিসের পিছনে দেবে 1 ঘন্টা। 1 ঘন্টায় কি করবে? হয় তুমি এই যে চ্যাপ্টারটা শিখছো তার পিওয়াইকিউ সলভ করো, বই থেকে পিনাকেল 6 এডিশনের বই, ভালো বই, সলভ করো।
অথবা অল চ্যাপ্টার বা 25 নম্বরের কোয়েশ্চেনের ফুল মক দাও, যেখানেও তুমি এই মক দিতে দিতেও অনেক কোয়েশ্চেন নতুন শিখতে পারবে। ঠিক আছে, তো এর পেছনে সময় কত দিচ্ছ? 1 ঘন্টা। তাহলে টোটাল ম্যাথসের পেছনে টাইম আমরা প্রথমে কত দিচ্ছি? 2.5 ঘন্টা। আচ্ছা, শুধুমাত্র ম্যাথসের সিলেবাস কমপ্লিট করলে বা ম্যাথস প্রিওয়াইকিউ থেকে সলভ করলে বা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাজ কমপ্লিট হচ্ছে না। ম্যাথসের সবথেকে বড় নিয়ম হচ্ছে, ম্যাথসে তোমাকে একটা বড় বড় অঙ্ক 1 মিনিট বা তার থেকে কম সময়ও করতে হবে। কিছু কিছু অঙ্ক তোমাদের চোখে দেখে উত্তর করতে হবে, কিছু কিছু অঙ্ক তোমাদের অপশান টেস্ট করে উত্তর বের করতে হবে। তো এই সব কিছু করার জন্য কিছু 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 স্টেপস তোমাদের ফলো করতে হবে। যেমন দেখো, সবার প্রথম হচ্ছে তোমাদের কনসেপ্ট অ্যান্ড শর্টকাট, অ্যারিথমেটিক, জিওমেট্রি এই ধরনের সাবজেক্টগুলোর বা চ্যাপ্টারগুলোর কনসেপ্ট এবং শর্টকাট জানতে হবে। এবং এই শর্টকাটগুলো তোমরা কোথা থেকে জানবে? বিভিন্ন বই থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে স্যারেদের কাছ থেকে পুরো তোমাদের শর্টকাটগুলো জানতে হবে। ঠিক আছে। 2 নম্বর জিনিস হচ্ছে যে রিমেম্বার অল দ্য ফর্মুলাস অফ অ্যালজেব্রা অ্যান্ড ট্রিগোনোমেট্রি ভেরি ওয়েল। শুধুমাত্র শর্টকাট জানা নয়, যে সমস্ত অঙ্ক অ্যারিথমেটিকে অনেক ফর্মুলা আছে, জিওমেট্রিতেও কিছু ফর্মুলাস আছে, কিছু থিওরেমস আছে, অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রিতে প্রচুর পরিমাণে ফর্মুলাস আছে। সেই ফর্মুলাগুলো তোমাদের খুব ভালো করে মাথায় নিতে হবে এবং ফর্মুলাগুলো মাথায় থাকলে তবেই তুমি সেগুলোকে অ্যাপ্লাই করে কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য সবার প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে যে 1 থেকে 30 অবধি নামতা মুখস্থ করা, 11 থেকে 50 অবধি স্কোয়ার নাম্বার মুখস্থ করা, 2 থেকে 25 অবধি কিউব নাম্বার মুখস্থ করা, আর বিভিন্ন পাওয়ার মুখস্থ করা, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3, সমস্ত পাওয়ারগুলো মুখস্থ করা। 3 নম্বর জিনিস হচ্ছে লার্ন টু অ্যাজিউম অ্যান্ড এলিমিনেট দ্য অপশানস বাই অ্যাপ্রক্সিমেশন, ইউনিট ডিজিট অ্যান্ড ফ্র্যাকশন টেকনিক। মানে যে অপশানগুলো তোমার থাকবে সেই অপশানগুলোকে এলিমিনেট করতে শেখো। ইউনিট ডিজিটের যদি তোমরা থিওরি জানো বা কনসেপ্ট জানো, তাহলে দেখবে ইউনিট ডিজিট লাগিয়ে একটা দুটো অপশান বাদ হয়ে যায়। ধরো কোনো একটা অঙ্ক তুমি বুঝতে পারছো যে এই অঙ্কটার আনসার তোমার ফ্র্যাকশানেই আসবে, তাহলে যে অপশানগুলো ফ্র্যাকশানে নেই, পূর্ণ সংখ্যা দেওয়া আছে বা ইন্টিজারে দেওয়া আছে, সেই অপশানগুলো আগেই বাদ চলে যাবে। বা অ্যাজিউম করে একটা দুটো অপশান তোমাদের এলিমিনেট করে ফেলতে হবে। এবং এগুলো আসবে কীভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি তোমরা মক টেস্ট দেবে, তত বেশি তোমরা এই টেকনিকগুলো রপ্ত করতে পারবে। তোমাদের কিন্তু অপশান এলিমিনেট করে বা অপশান দেখেই অনেক কোয়েশ্চেন আনসার করে ফেলতে হবে, তবে তোমাদের অঙ্ক ফাস্ট করতে পারবে। প্র্যাকটিস অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন মেন্টালি উইদাউট টাচিং পেন। মানে তোমরা খাতায় পরপর পরপর কিছু কিছু নাম্বার লেখো। প্রথমে সিঙ্গেল ডিজিট নাম্বার লিখবে, তারপর ডবল ডিজিট নাম্বার লিখবে, পাশাপাশি ওপর নিচে লেখো এবং মনে মনে ওই অঙ্কগুলো, ওই নাম্বারগুলোকে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা প্র্যাকটিস করো। যখনই তোমরা মনে মনে এই অঙ্কগুলো মনে মনে যোগ করবে, সবসময় যদি বসিয়ে বসিয়ে যোগ করো, হাতে গুনে যোগ করো, বসিয়ে বসিয়ে গুণ করো, তাহলে কিন্তু খুব টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে। নামটা মুখস্থ করতে হবে এবং মনে মনে গুণটা করে তোমাকে খাতায় বসানোর মতো সেরকমভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস টু জাম্প স্টেপস, মানে স্টেপ জাম্প করা শিখতে হবে তোমাকে। প্রত্যেকটা রাফ যখন তোমরা করবে, তোমাদের একে তো একটা পেজ দেবে, তারপরে ওই পেজটা শেষ হলে বারবার তোমাদের পেজ চাইতে হবে, সেটা একটা টাইম ওয়েস্টের ব্যাপার। তো চেষ্টা করো যে একটা ওই পেজের মধ্যে বাড়িতেও যখন প্র্যাকটিস করবে, ম্যাথস বা রিজনিং যখন দেবে, চেষ্টা করবে যে ওই পেজটার মধ্যেই রাফটা কমপ্লিট করে নেবা। সবার প্রথম রাফটা তোমরা একটু ভালো করে ভালো হ্যান্ডরাইটিংয়ে লিখবে। এমন রাফ করলে যে ধরো অঙ্কটা মিললো না, ঘুরে এসে দেখলে তারপর নিজের রাফ নিজেই বুঝতে পারছো না। ঠিক আছে, প্রথম কথা। 2 নম্বর জিনিস হচ্ছে তোমাদের স্টেপ জাম্প করতে হবে। মানে প্রত্যেকটা স্টেপ তোমরা লিখে 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 করতে থাকলে টাইম ওয়েস্ট হবে। মনে মনে স্টেপ জাম্প করো, যতটুকুনি না লিখলে না ততটুকুনি লেখো, স্টেপ জাম্প করা প্র্যাকটিস করো। আর লাস্ট হচ্ছে যে ক্যালকুলেশানগুলো ব্রেক করে করে তোমরা কিন্তু করো। যেমন ধরো 650কে তোমরা 15 দিয়ে গুণ করছো। ঠিক আছে, তাহলে প্রথমে 15কে 600কে 15 দিয়ে গুণ করে নাও। 15 6 90, দুটো শূন্য। তারপর 50কে 15 দিয়ে গুণ করো, 15 5 75, একটা শূন্য যোগ করে দাও, 0 5 7 9। তাহলে ডাইরেক্ট এই গুণটা না করে
ব্রেক করে করে তোমরা ক্যালকুলেশন গুণগুলো যোগগুলো ব্রেক করে করে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে তোমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি ফাস্টার হবে। তাহলে তোমাদের কি করতে হবে, ম্যাথসের আমি কি বললাম, সবার প্রথম তোমরা সিলেবাস কমপ্লিট করো, তারপরে যেভাবে তোমাদের আমি টাইম স্লট ভাগ করে দিয়েছি, নতুন চ্যাপ্টার পড়বে 1.5 ঘন্টা আর প্র্যাকটিস করবে 1 ঘন্টায়। প্র্যাকটিসের মধ্যে কি রাখতে পারো, অল্টারনেট ডেজে কখনো তুমি যেই চ্যাপ্টারটা প্র্যাকটিস করলে সেটারই PYQ সলভ করলে, কখনো ম্যাথসের সেকশনাল মক দিলে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের, কখনো অল চ্যাপ্টারের ফুল 25 কোয়েশ্চেনের মক দিলে। এভাবে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করো, আর অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য এই স্টেপগুলো তোমরা ফলো করতে পারো, দেখবে অঙ্ক কিন্তু তোমাদের ভালো রিটার্ন দেবে। ঠিক আছে, নেক্সট আমরা আসি ইংলিশ। দেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট, তোমাদের ম্যাথসের কোয়েশ্চেন শক্ত আসতে পারে, সেখানে একটা দুটো কোয়েশ্চেন কমন নাও পেতে পারো, পরীক্ষায় নাও নামিয়ে আসতে পারো। রিজনিংয়ের কোয়েশ্চেনও তোমরা পরীক্ষার সময় নাও কমন পেতে পারো, বা একটা দুটো কোয়েশ্চেন নামিয়ে না আসতে পারো। ইংলিশ হলো এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করার সুযোগ করে দেবে। প্রিলিমসে 25টা কোয়েশ্চেন তো আছেই, মেন্সে যেখানে তোমার মেরিট লিস্টের জন্য কাউন্ট হবে সেখানে কিন্তু 45টা কোয়েশ্চেন, সব থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু ইংলিশে আসে। ম্যাথস আছে 30টা, রিজনিং আছে 30টা, জিকে আছে 25টা, ইংলিশ আছে 45টা। একটা ম্যাথসের নাম্বারও 3 নম্বর, একটা ইংলিশের নাম্বারও 3 নম্বর। তাহলে এই 45টা কোয়েশ্চেন কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোমাকে মেরিট লিস্টের জন্য বেনিফিট দেবে। এবং ইংলিশ ইজ ইজি যদি তুমি ঠিক করে প্র্যাকটিস করো, ঠিকঠাক জিনিস যদি তোমরা ভোকাবুলারি মুখস্থ করো এবং ঠিকঠাক জায়গা থেকে তোমরা ঠিকঠাকভাবে যদি ভোকাবুলারি করো। তো ইংলিশটা তোমাকে আমি এমনভাবে দেখাবো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যদি এই পথে তোমরা চলো তাহলে ইংলিশে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে ফেলতে পারো। সবার প্রথম ইংলিশের আমাদের তিনটে পিলার কি কি? 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি, যেখান থেকে এখন সব থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট এই পোর্শনটা। 2 নম্বর হচ্ছে গ্রামার, যেটা খুব ইজি, কয়েকটা জিনিস জাস্ট পড়লেই তোমাদের গ্রামার ইজি হয়ে যাবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে কম্প্রিহেনশন বা প্র্যাকটিস। ঠিক আছে, ভোকাবুলারির মধ্যে কি কি আছে? 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হোমোনিম আর স্পেলিং টেস্ট। এই প্রত্যেকটা জিনিস তোমরা কোন কোন বই থেকে পড়বে নেক্সট স্লাইডে আছে তোমাদের আমি বলছি। ম্যাক্সিমাম টাইম কিন্তু এখন তোমাদের ভোকাবুলারিতে দিতে হবে। প্রত্যেক দিন নিয়ম করে সময় মেপে তোমাদের ভোকাবুলারি পড়তে হবে এবং কয়েকটা জায়গা আমি বলে দেবো, সেই জায়গাগুলো যদি তোমরা কভার করে যাও তোমরা ম্যাক্সিমাম 90% ভোকাবুলারি কমন পাবে। বাকি যেটুকুনি ভোকাবুলারি তোমরা আনকমন পাবে সেগুলোর অপশানগুলো আবার তোমরা কমন পাবে, অপশান এলিমিনেট করেই তোমরা ওগুলো আনসার দিয়ে দিতে পারবে। ঠিক আছে, সেকেন্ড থিং হচ্ছে গ্রামার থেকে কি কি আছে? এরার কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ। এই কটা জিনিস আছে, এই এরার কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোর জন্য কি করতে হবে? আমাকে পার্টস অফ স্পিচ পড়তে হবে, নাউন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সমস্ত পার্টস অফ স্পিচ 8টা পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে জেরান্ড, পার্টিসিপেল, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু যদি তোমরা পড়ে নাও যে কোনো বই থেকে বা ইউটিউব ভিডিও থেকে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিন্তু সলভ করে নাও, তাহলে কিন্তু গ্রামার খুব ইজি, একই কোয়েশ্চেন একই রুলস বারবার আসে। লাস্ট থিং হচ্ছে আনসিন প্যাসেজ, যেটা একটা করে তোমাদের থাকবেই এবং এখান থেকে নাম্বার তোলা সব থেকে সোজা। 2 নম্বর জিনিস হচ্ছে ক্লোজ টেস্ট আর সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা PQRS। এই ক্লোজ টেস্ট আর সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এইগুলো কিন্তু প্র্যাকটিস বেস জিনিস, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ক্লোজ টেস্ট বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। যত কম প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষার সময় এগুলো তোমরা ভুল করে আসার চান্স বেশি থাকবে। ঠিক আছে, এই হলো ইংলিশের টোটাল জিনিস। নেক্সট থিং আসছি আমরা ইংলিশের ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজিতে। সবার প্রথম হচ্ছে আমি কি বলেছি, ভোকাবুলারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডেলি ভোকাবুলারি তোমাকে পড়তে হবে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টানা। এই নয় যে 1.5 ঘন্টা পড়তে বসলে তার মধ্যে 5 মিনিট তোমরা মোবাইল ঘাঁটলে, 10 মিনিট তোমরা ইন্টারনেট সার্ফিং করলে, 15 মিনিট তোমরা ঘুরতে চলে গেলে, মাঝখানে আধ ঘন্টা ঘুমিয়ে পড়লে, কেউ ফোন করলো তার সঙ্গে আধ ঘন্টা গল্প করলে না। 1.5 ঘন্টা একদম ডেডিকেটেড এবং কনসেন্ট্রেটেড স্টাডি তোমাদের ভোকাবুলারির পিছনে এভরিডে দিতে হবে। 1.5 ঘন্টার বেশি তোমাদের মাথাও নিতে পারবে না এবং 1.5 ঘন্টার বেশি দরকারও নেই। 1.5 ঘন্টা ভোকাবুলারি পড়বে। নেক্সট থিং কি, ডেলি গ্রামার প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস ফ্রম এনি PYQ বুক, মানে যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, প্রেফারেবলি পিনাকেল 6th এডিশন এসএসসি ইংলিশ প্রিভিয়াস ইয়ার। যেখান থেকে তোমরা কি করবে, একটা করে গ্রামারের পোর্শন তুলবে, মানে ধরো এরার কারেকশন তুললে, পিনাকেলের বই খুললে বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিরণ বা অন্য কারোর বই খুললে 2023-এর যে কটা এরার কারেকশন এসছে প্রত্যেকটা তোমরা আগে নিজেরা করলে,
করে দেখলে কোনটা কোনটা ঠিক হয়েছে, কোনটা কোনটা ভুল হয়েছে, কোনো ডাউট থাকলে সেটা সলিউশন দেখো, যেগুলো পারোনি সেগুলো সলিউশন দেখো। এই সলিউশন দেখে দেখে প্র্যাকটিস করে করেই গ্রামারে 50-60% নাম্বার তোমাদের বা পড়াশুনো তোমাদের হয়ে যাবে। তাহলে ডেলি গ্রামার প্র্যাকটিস করবে কোথা থেকে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে 1 ঘন্টা। তাহলে আমি 1.5 ঘন্টা দিচ্ছি ভোকাবুলারিতে, 1 ঘন্টা দিচ্ছি আমি কিসে? গ্রামারে। নেক্সট হচ্ছে ডেলি 1 ইংলিশ অল চ্যাপ্টার ফুল মার্ক 25 কোয়েশ্চেন। একদম প্রিপারেশনের শুরুর দিন থেকে তোমরা ভোকাবুলারি পড়া শুরু করো আর না করো, ইংলিশ গ্রামার প্র্যাকটিস শুরু করো আর না করো, প্রথম দিন থেকে তোমাদের ডেলি একটা করে ইংলিশের সেকশনাল মক দিতে হবে। এবং একটা ইংলিশের সেকশনাল মক 25 নম্বর, পরীক্ষার সময় তোমাকে 7 থেকে 8 মিনিটের মধ্যে নামাতে হবে। এখানে আমি তোমাদের প্রথম 10 মিনিট বরাদ্দ করেছি, পরবর্তীকালে তোমরা চেষ্টা করবে 25টা কোশ্চেন 7 থেকে 8 মিনিটে নামাতে। 10 মিনিট দেবে টেস্টটা দিতে, আর 20 মিনিট দেবে ওই কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করতে, আনসার মেলানো অ্যানালিসিস করতে 20 মিনিট দেবে। তাহলে এখানে কতক্ষণ হয়ে গেল? আধ ঘন্টা। আচ্ছা, এছাড়া আমি কি বলেছি? মেক ইওর ওন নোটস, গ্রামার রুলস অ্যান্ড ভোকাবুলারিজ। যখনই তোমরা এই পিওয়াইকিউ প্র্যাকটিস করছো বা ভোকাবুলারি প্র্যাকটিস করছো, তখনই তোমাদের নিজস্ব একটা ইংলিশের খাতা তৈরি করো। এই যে গ্রামার প্র্যাকটিস করছো, এখান থেকে তোমরা কিছু রুল শিখছো, সেই রুলগুলো ফেয়ার করে খাতায় লিখে নাও। তাহলে এরকম করতে করতে প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের নিজস্ব একটা ইংলিশ গ্রামারের রুল বুক তৈরি হয়ে যাবে। এবং পরীক্ষার হলে ওইগুলোই যদি তোমরা বারবার করে রিভিশন দিয়ে নাও, পড়ে নাও, তোমরা কিন্তু গ্রামার থেকে পুরো কোয়েশ্চেন কমন পাবে। এবং তোমরা যখন প্র্যাকটিস সেট দেবে, এই ফুল লেন্থ মক দেবে, তখন তোমরা কিছু নতুন ভোকাবুলারি ওয়ার্ডস পাবে। তো ভোকাবুলারিরও খাতাতে আলাদা আলাদা পোর্শন করে নাও, একটা 1 ওয়ার্ডের সেকশন, একটা ইডিয়মসের সেকশন, একটা সিনো অ্যান্টো সেকশন। যখনই যা ওয়ার্ড পাবে ফেয়ার করে তুলে রাখবে, পাশে মানেটা লিখে রাখবে। যখন তোমাদের ভালো লাগবে না নর্মাল জিনিস পড়তে, একবার করে রিভিশন দিয়ে নেবে। তাহলে সেলফ নোট ইংলিশের জন্য খুব জরুরি, নিজের সেলফ নোট তৈরি করো। তাহলে ইংলিশের টোটাল আমরা বরাদ্দ করলাম কতক্ষণ? 3 ঘন্টা, যেটা সব থেকে বেশি। ডেলি 10 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা হচ্ছে আমার ভোকাবুলারির জন্য, 1 ঘন্টা হচ্ছে গ্রামারের প্র্যাকটিসের জন্য। এই গ্রামারের প্র্যাকটিসটা কোনোদিন তোমরা না করে একটা কোনো চ্যাপ্টার নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনো বই থেকে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে? তাহলে 3 ঘন্টা চলে গেল ইংলিশের। এই হলো ইংলিশের আমার টোটাল স্ট্র্যাটেজি: ভোকাবুলারি, গ্রামার প্র্যাকটিস, ফুল মক প্র্যাকটিস। ঠিক আছে? দ্যাটস ইট। এটা ইংলিশের জন্য এনাফ। আচ্ছা, এবার বই আমরা কি করবো? ইংলিশের ভোকাবুলারির জন্য খুব ভাইটাল হচ্ছে বই। 1 নম্বর জিনিস হচ্ছে পিনাকেল 6th এডিশন পড়বো ফর পিওয়াইকিউ। ম্যাক্সিমাম হচ্ছে লাস্ট 5 ইয়ার্স, অ্যাটলিস্ট প্রথমে তোমরা 3 বছর কমপ্লিট করো। ঠিক আছে? প্র্যাকটিসে কিসের জন্য? ভোকাবুলারি প্র্যাকটিস, আর তার সঙ্গে গ্রামার প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, পিকিউআরএস, এগুলোর প্র্যাকটিসের জন্য। সেকেন্ড থিং হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি। এই এসপি বক্সিটা ভোকাবুলারির জন্য কিন্তু খুব ভালো একটা বই। এখান থেকে 1 ওয়ার্ড, ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, ওয়ার্ড মিনিং, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষার সময় প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কমন আসে। তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে? এসপি বক্সিটা কমপ্লিট করতে হবে ভোকাবুলারির জন্য। নেক্সট থিং হচ্ছে ব্ল্যাক বুক। ব্ল্যাক বুক ভোকাবুলারি ইদানিংকালে কি করে? ব্ল্যাক বুক আর কিছুই না, ব্ল্যাক বুকের রিসেন্ট এসএসসির লাস্ট 2 বছর 3 বছরের যে কোয়েশ্চেনগুলো, সেইগুলোই শুধু টপিক ওয়াইজ সাজিয়ে দেওয়া। 1 ওয়ার্ড, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, হমোনিম, স্পেলিং, ফ্রেজাল ভার্ব, সুন্দর করে শুধু চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দেওয়া। ব্ল্যাক বুক কিছুই না, নাথিং বাট পিওয়াইকিউস। ঠিক আছে? ব্ল্যাক বুক পড়বে এবং এর সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশনের জন্য তো তোমরা এই পিনাকেলের 6th এডিশন বই পড়ছোই। তাহলে কি কি বই হলো? এসপি বক্সি, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, ব্ল্যাক বুক আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই 3টে বই যদি তোমরা স্টেপ বাই স্টেপ পড়ো, প্রথমে এসপি বক্সি কমপ্লিট করবে, তারপরে ব্ল্যাক বুক কমপ্লিট করবে বা পড়তে থাকবে, কমপ্লিট তো একদিনে হবে না, তার সাথে সাথে পিওয়াইকিউ করবে। এটা হচ্ছে ইংলিশের জন্য এনাফ। এবারে আসি জেনারেল নলেজের বিষয়বস্তুতে। জেনারেল নলেজ হলো আজকালকার দিনে এমন একটা সাবজেক্ট যেটা না পড়ে কিন্তু তুমি কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। এবং জেনারেল নলেজের সিলেবাস সব থেকে বড় এবং এখান থেকে কোয়েশ্চেন আসে সব থেকে কম কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। কিন্তু তাও আমাদের জেনারেল নলেজটা খুব ভালো করে করতে হবে, কারণ জেনারেল নলেজে তুমি মোটামুটি যদি একটা ভালো নাম্বার না পাও, তাহলে কিন্তু সিলেকশন আনা খুব মুশকিল বা মেরিট লিস্টে নাম তোলা খুব মুশকিল। যারা জেনারেল নলেজে খুব ভালো
তাদের কিন্তু সিলেকশন পাওয়ার চান্সও খুব ভালো। এবং জেনারেল নলেজটা প্রথম থেকে যদি তুমি স্টেপ বাই স্টেপ পড়তে থাকো, পিওয়াইকিউ সলভ করতে থাকো, তাহলে কিন্তু এতটাও ডিফিকাল্ট নয়। আমি তোমাদের জেনারেল নলেজের প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো তোমাদের এখানে শর্ট আউট করে দিয়েছি, চক ডাউন করে দিয়েছি। তোমরা এই চ্যাপ্টারগুলো অবশ্যই করবে। এটা করার পরে যদি সময় থাকে তাহলে অন্য চ্যাপ্টার পড়বে। ট্রাস্ট মি, এই চ্যাপ্টারগুলো পড়েই আমি সিজিএলে লাগাতার 5 বার সিলেক্টেড হয়েছি, বা রিসেন্ট টাইমে যে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে আমি সাকসেস স্টোরিজের মাধ্যমে বা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলেছি সেইখান থেকেও শুনেছি যে তারাও এই চ্যাপ্টারগুলোর ওপরই বেস্ট করেই সিলেকশান পেয়েছে। এবং বর্তমানে বহুদিন ধরে পড়ানোর জন্য এবং এই সমস্ত জিনিসপত্রের সঙ্গে টাচে থাকার জন্য কোয়েশ্চেন নিয়ে সবসময় নাড়াঘাটা করার পরে এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি যে এই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট তোমাকে কমপ্লিট করতে হবে, এবং এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে সবার প্রথমে আসি এখন জিকের মোস্ট ভাইটাল যে পোর্শনটা, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে এখন কিন্তু ইদানিংকালে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এবং স্ট্যাটিক জিকে না করে কিন্তু তোমরা কোনো জিকেতে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, বা সিলেকশন বা মেরিট লিস্টে কিন্তু নাম তুলতে পারবে না। এবং স্ট্যাটিক লিস্টের জিকের মধ্যেও সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ এগুলো তোমাদের আমি শর্ট আউট করে দিয়েছি। সব থেকে বেশি কোয়েশ্চেন আছে ডান্স অ্যান্ড ফোক ডান্স থেকে, তারপরে আর্ট অ্যান্ড পার্সোনালিটি থেকে, এরপরে আস্তে আস্তে ফেস্টিভ্যাল স্পোর্টস থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, বুকস অ্যান্ড অথর্স, স্টেটস জিকে, কম্পিউটার রিলেটেড কিছু বেসিক জিনিসপত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটাও ভাইটাল চ্যাপ্টার, ইম্পর্টেন্ট ডেটস, অর্গানাইজেশনস, পেন্টিং ডেস্ক্রাইবস, ফেমাস পার্সোনালিটিস, ফুল ফর্মস, রিলিজিয়াস প্লেসেস। এই হলো মেন ইম্পর্টেন্ট টপিকস। আরও কিছু চ্যাপ্টার্স আছে, এইগুলো তো আগে তোমরা কোনো বই থেকে বা কোনো চ্যানেলের ভিডিও থেকে সলভ করো, তারপর পিওয়াইকিউ সলভ করো, তারপরে তোমরা অন্য চ্যাপ্টার পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স, ইদানিংকালে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি পরিমাণে কনফিউশন এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কখনো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসে, কখনো পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, কখনো বহু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়। এবং সবসময় এটা মাথায় রাখবে, ধরো পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিলেও নিশ্চয়ই সেটা ওরিয়েন্টেড রিসেন্টলি এমন কিছু ঘটনা ঘটেছে যে ওই জিনিসটা এখন বর্তমানে রেলিভেন্ট হয়েছে, তা না হলে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়ার কোনো মানেই হয় না। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমরা যদি সিস্টেমেটিক স্টাডি করো, প্রথম থেকে যদি তোমরা ঠিকঠাকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো, ঠিকঠাক জায়গা থেকে পড়ো, আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি এবং বর্তমানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট হচ্ছে। তোমরা ওই ভিডিওগুলোতে নজর রাখো, শুধুমাত্র ওইগুলো করলে, এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পিডিএফও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এইগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আমি তোমাদের বলতে পারি 2 থেকে 3টে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড প্রজেক্টস, এখান থেকে এখন প্রচুর কোয়েশ্চেন আছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। এরপরে পলিটি এবং ইকোনমিক্সের রিসেন্ট কিছু ঘটনাবলী যেগুলো বর্তমানে ঘটছে, ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশাল ডেস, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড ডেথস, ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং, ইন্ডিয়ার কোন ইন্ডেক্সের কত নম্বর র্যাঙ্কিং আছে এখন অল ওভার দ্য ওয়ার্ল্ডে, ডিফেন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ভিজিটস অ্যান্ড ট্রিটিস, আর নতুন যে ক্যাবিনেট তৈরি হলো মিনিস্টারদের নাম, নতুন গভর্নর, নতুন সিএম যারা অ্যাপয়েন্টেড হচ্ছে তাদের নাম। এই হলো স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 25টার মধ্যে ইদানিংকালে দেখা যাচ্ছে 5 থেকে 6-7টা কোয়েশ্চেন কিন্তু এই দুটো পোর্শন থেকে আসছে। তো এই দুটো পোর্শনকে কিন্তু তোমাদের ছেড়ে দিলে চলবে না। সবার প্রথমে এই পোর্শন দুটো, এগুলো টাইম টেকিং ব্যাপার, একটা দুটো চ্যাপ্টার নয়, কন্টিনিউয়াস স্টাডি তোমাদের করতে হবে, তার সাথে সাথে রিভিশন দিতে হবে। ঠিক, নেক্সট আসি আমরা সাবজেক্টিভ স্টাডিতে জিকে। দেখো কী কী আছে প্রত্যেকটা চ্যাপ্টার, আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের আমি নোট ডাউন করিয়ে দিচ্ছি। সবার প্রথম হলো হিস্ট্রি থেকে তোমাদের একটা দুটো কোয়েশ্চেন কমন চলে আসবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রির সিলেবাস অনেক বড়, মডার্ন হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মডার্ন হিস্ট্রি থেকে অনেক কোয়েশ্চেন আসে, এখানে কোনো আর আলাদা কম বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ করে বাইফার্কেট করা যাবে না। মডার্ন হিস্ট্রিটা তোমাদের খুব ভালো করে করতে হবে। নেক্সট জিনিস হলো দিল্লি সুলতানেত, মুঘল এম্পায়ার, বুদ্ধিজম জৈনিজম, শিখ গুরুস, আর মারাঠা অ্যান্ড বিজয়নগর এম্পায়ার। এই গোটা চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারগুলো তোমাকে আগে শেষ করতে হবে। ঠিক আছে, বই থেকে করতে পারো, লুসেন্ট জেনারেল নলেজের বই আছে, সেই বইটা খুব ভালো, এই বই থেকে করতে পারো।
আমাদের চ্যানেলের যে বেসিক চ্যাপ্টার ওয়াইজ বা কনসেপ্ট টার্গেট রিভিশন সিরিজের হচ্ছে সেইগুলো ফলো করতে পারো, অন্যান্য চ্যাপ্টারের ভিডিওসও ফলো করতে পারো, কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের আগে ডিটেলড নোট প্রপার ওয়েতে স্টাডি করতে। পলিটি একটা খুব সোজা চ্যাপ্টার এবং এর সিলেবাস খুব ছোট, তার মধ্যে আবার ইম্পর্টেন্ট জিনিসপত্র খুব ছোট। এই কটা জিনিস করলে তোমাদের পলিটি থেকে যে 2-3টে কোয়েশ্চেন আসবে সেগুলো কমন পাওয়ার চান্স সব থেকে বেশি। সবার প্রথম হলো পলিটির আর্টিকেল, শিডিউল, পার্টস, বিভিন্ন আর্টিকেলগুলো একটুখানি বুঝে নেওয়া, কোনগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল সেগুলো তোমরা PYQ সলভ করতে করতে বুঝে যাবে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস, কিছু অ্যামেন্ডমেন্টস আছে ইম্পর্টেন্ট, সেখান থেকে কোয়েশ্চেন আসে। ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড DPSP, ইদানিংকালে এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট এবং প্রত্যেকটা DPSP, প্রত্যেকটা আর্টিকেল তোমাদের এখন জলের মতো ঠোঁটের আগায় থাকতে হবে, তবে তোমরা এখান থেকে কোয়েশ্চেন কমন পাবে। নেক্সট থিং হচ্ছে পার্লামেন্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর সোর্সেস অফ কনস্টিটিউশন। এই কটা চ্যাপ্টার যদি তোমরা পড়ো, তাহলে যদি কনস্টিটিউশন থেকে 2-3টে কোয়েশ্চেন আসে, তার মধ্যে কিন্তু 90% কোয়েশ্চেন তোমার পাওয়ার চান্স বেশি। এইগুলো পড়ার পরে অন্য চ্যাপ্টারে তোমরা হাত দেবে। বায়োলজিতে দেখো, বায়োলজি ইদানিংকালে SSCর জন্য সায়েন্স একটা খুব ভাইটাল সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সায়েন্সের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার মধ্যে বায়োলজি থেকে সবথেকে কোয়েশ্চেন আসে। বায়োলজির মধ্যে আবার সেল থিওরি আর ক্লাসিফিকেশন, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম, এই দুটো চ্যাপ্টার, আর তার সঙ্গে ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিজিজ, এই 3টে চ্যাপ্টার যদি তোমরা করে নাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা 1-2 কোয়েশ্চেন মিনিমাম কমন পাবে। এই 3টে চ্যাপ্টার এতটা গুরুত্বপূর্ণ এবং লাস্ট 2-3 বছর এখান থেকে এত বেশি কোয়েশ্চেন্স এসছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে নিউট্রিশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, হিউম্যান বডির মধ্যে কিছু সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম। এছাড়া কিছু বায়োলজির সায়েন্টিফিক ডিসকভারিজ অ্যান্ড ভ্যাকসিনস, তার সঙ্গে হরমোন অ্যান্ড এনজাইম, এই চ্যাপ্টারটা থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। এই হলো বায়োলজির বেসিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এর বাইরে আরও কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো তোমরা এটা শেষ করার পরেই পড়বে। এগুলো তোমরা ভালো করে পেন পেপার নিয়ে স্ক্রিনশট নিয়ে লিখে নাও, ঠিক আছে। নেক্সট আসছি ফিজিক্সে। ফিজিক্সের এখন সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন্স আসে, সেটা হলো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এরপরে আসছে কি লাইটস অ্যান্ড অপটিক্সের চ্যাপ্টার, ফিজিক্সের ডিসকভারিজ, ইলেকট্রিসিটি বা কারেন্টের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। মেকানিক্সের মধ্যে যেগুলো পড়ে, ওয়ার্ক এনার্জি, ফোর্স পাওয়ার, এগুলো থেকে বেশ কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসে। এছাড়া হিট থেকে কোয়েশ্চেন আসে আর সাউন্ড থেকে কোয়েশ্চেন আসে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে। নেক্সট আসি জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে রিসেন্ট প্রিভিয়াস ইয়ারে সবথেকে বেশি কোয়েশ্চেন্স এসছে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম থেকে। জিওগ্রাফি থেকে যদি 2টো কোয়েশ্চেন থাকে, তাহলে একটা সিস্টেম তুমি ড্রেনেজ সিস্টেম থেকে পাবেই পাবে, 100% পাবে, ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। সেন্সাস 2011 এখনও চলে যাচ্ছে, সেন্সাস 2021-এর কাজ জাস্ট হয়তো শুরু হয়েছে বা হবে বলে। তো সেন্সাস 2011 থেকে একটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। খুব ভালো করে সেন্সাস করবে, আমাদের চ্যানেলে দেখবে সেন্সাসের বেসিক টু অ্যাডভান্সের ভিডিও করানো রয়েছে, নোটস প্রোভাইড করানো রয়েছে, সেন্সাস থেকে তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট হচ্ছে সোলার সিস্টেম, এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন কমন আসে। ক্লাইমেট, ভেজিটেশন, এগ্রিকালচার অ্যান্ড সয়েল। এছাড়া পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে মিনারেল আর এনার্জি রিসোর্সেস অফ ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বায়োস্ফিয়ার রিজার্ভস, রিভার সাইড সিটিজ আর প্রজেক্টস, ঠিক আছে। আর ট্রান্সপোর্টেশন অফ ইন্ডিয়া, রোড ট্রান্সপোর্ট, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, এই চ্যাপ্টারগুলো হচ্ছে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। ইদানিংকালে আমরা দেখছি ইকোনমিক্স থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসছে, সেটা CGL হোক, CHSL হোক বা MTS হোক। তো ইকোনমিক্স যার ইকোনমিক্স ধরো সাবজেক্টটা ছিল বা ইকোনমিক্সে ইন্টারেস্ট আছে বা পড়া আছে, তারা এই পুরো ইকোনমিক্সটা ভালো করে পড়ো। কিন্তু যাদের কাছে ইকোনমিক্সটা নতুন সাবজেক্ট, তাদের পক্ষে পড়া একটু মুশকিল আমি জানি, কিন্তু তোমাদের সিলেবাস আনটাচড রেখে তো পরীক্ষায় যাওয়া যাবে না। তো ইকোনমিক্সের বেসিক ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম, ট্যাক্স অ্যান্ড বাজেট, মোস্ট ইম্পর্ট্যান্ট মানি, ব্যাংকিং, RBI অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, 5 ইয়ার প্ল্যানিং আর বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস, এই 5টা-6টা চ্যাপ্টার তোমাদের করতেই হবে, মাস্ট, ঠিক। বাকি রইল কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, দেখবে আমাদের চ্যানেলেই সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আমরা আবার নতুন করে আমাদের টার্গেট সিরিজ লঞ্চ হয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর
থিওরি বোঝানো প্লাস পিওয়াইকিউ সলভ করা। সেখানে আমরা কেমিস্ট্রির এভরিডে সায়েন্স এভরি লাইফ অবশ্যই রাখবো এবং এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, এগুলো থেকে কোয়েশ্চেন কমন আসে। সেকেন্ড হচ্ছে মেটাল নন মেটাল অ্যালয়, অ্যাসিড বেস সল্ট, স্ট্রাকচার অফ অ্যাটম, তার সঙ্গে পিরিয়ডিক টেবিল। অর্গানিক কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, অর্গানিক কেমিস্ট্রি একটুখানি টাফ সাবজেক্ট, টাফ চ্যাপ্টার, কিন্তু আমাদের চ্যানেলে এটা এত সুন্দর করে তোমরা বোঝাবো, তোমাদের বোঝানো হবে, যিনি কেমিস্ট্রির টিচার আছেন সায়ন্তন স্যার, তোমরা দেখবে যে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের খুব সোজা লাগবে এবং এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবে। নেক্সট হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড কমন নেমস আর ডিসকভারিজ। এই হলো টোটাল আমাদের জিকের যে কটা সাবজেক্ট আছে তার সিলেবাস, হিস্ট্রি, পলিটি, বায়োলজি, ফিজিক্স, তার সঙ্গে এখানে জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সব কটা সাবজেক্ট থেকে মোটামুটি 5টা 6টা করে চ্যাপ্টার তোমাদের আমি দিয়েছি। এই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই করবে, তারপরে তোমরা অন্য চ্যাপ্টার হাত দেবে। নেক্সট থিং আসছি আমরা জিএস এর ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি। 1 নম্বর জিনিস হচ্ছে কোনটা কতক্ষণ পড়বে। ডেলি 1 or half চ্যাপ্টার অফ এনি সাবজেক্ট, স্টাডি 1 বুক কন্টিনিউয়াসলি ফর 1 উইক। তার মানে 1 সাবজেক্ট কন্টিনিউ 1 উইক, তার মানে তোমরা ধরো সোমবার দিন হিস্ট্রি পড়লে, মঙ্গলবার দিন জিওগ্রাফি পড়লে, বুধবার দিন পলিটি পড়লে, বৃহস্পতিবার দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, না, এরমভাবে পড়লে কিন্তু হবে না। যখন তোমরা হিস্ট্রি পড়বে টানা হিস্ট্রিটা 1 সপ্তাহ পড়তে হবে। যখন তোমরা বায়োলজি পড়বে টানা 1 উইক তোমাদের বায়োলজি পড়তে হবে এবং ওই 1 উইকের মধ্যেই তোমাদের চেষ্টা করতে হবে ওই সাবজেক্টটার ম্যাক্সিমাম সিলেবাসটা বা যে কটা চ্যাপ্টার আমি অন্তত বলে দিয়েছি সেটাকে কভার করে দেওয়া। তার কারণ সময় আমাদের হাতে খুব কম। ডেলি যে কোনো একটা সাবজেক্ট ধরো, সেই সাবজেক্টের ডেলি একটা চ্যাপ্টার, ছোট হলে একটা চ্যাপ্টার একদিনে পড়ো, যদি বড় চ্যাপ্টার হয় 2 দিন মিলিয়ে একটা চ্যাপ্টার পড়ো। ডেলি 1 ঘন্টা করে তোমাকে নতুন জিনিস পড়াতে দিতে হবে। ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে প্র্যাকটিস পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ ফ্রম এনি বুক, প্রেফারেবলি পিনাকেল 6th এডিশন। এটা তুমি অন্য কোনো বই থেকেও, কিরণ থেকেও করতে পারো। বারবার একই কথা বলছি। কতক্ষণ দেবে? 30 মিনিট দেবে। ডেলি 30 মিনিট যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা হতে পারে অথবা অন্য কোনো চ্যাপ্টার হতে পারে, তোমরা ডেলি 30 মিনিট পিওয়াইকিউ কোয়েশ্চেন সলভ করো। নেক্সট হচ্ছে স্ট্যাটিক জিকে, যেটা আমি তোমাদের বলছিলাম যে স্ট্যাটিক জিকে তো একদিনে হবে না, তোমাদের রেগুলার অ্যান্ড কন্টিনিউ স্টাডি করতে হবে। যতদিন না তোমাদের স্ট্যাটিক জিকে সিলেবাস কমপ্লিট হচ্ছে ততদিন তোমাদের ডেলি 1 ঘন্টা করে স্ট্যাটিক জিকেতে দিতে হবে। সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে গেল তখন তোমরা এই টাইমটা থেকে আধ ঘন্টা টাইম কমিয়ে দাও, আধ ঘন্টা করে স্ট্যাটিক জিকে রিভিশন দাও। এই আধ ঘন্টা টাইমটা তোমরা এইখানে দাও নতুন জিনিস অন্যান্য সাবজেক্টগুলো পড়ার পিছনে। যেহেতু স্ট্যাটিক জিকে এখন ওয়েট সব থেকে বেশি, ডেলি তোমাদের 1 ঘন্টা স্ট্যাটিক জিকে দিতে হবে এবং মাথায় রাখবে এইগুলো কিন্তু যেহেতু ফিক্সড ডেটা, আলাদা আলাদা প্রচুর ডেটা, এগুলো কিন্তু মুখস্থ করা কঠিন, মাথায় রাখা কঠিন, তাই এর পেছনে তোমাকে সময় দিতে হবে। লাস্ট থিং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে প্রতিদিন পড়ার দরকার নেই, এটা তোমরা উইকলি যে কোনো একটা দিন ঠিক করো, সেখানে মিনিমাম 2 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এবং নোট ডাউন করো। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু উইকলি 2 ঘন্টা করে তোমাকে দিতে হবে মিনিমাম। তাহলে টোটাল টাইম জিএস এর জন্য কত গেল? 2.5 ঘন্টা। ঠিক, তাহলে আমাদের টোটাল টাইম ক্যালকুলেশন কি দাঁড়ালো দেখো। 10 ঘন্টার মধ্যে রিজনিং যাচ্ছে 2 ঘন্টা, ইংলিশ হচ্ছে 3 ঘন্টা, ম্যাথস 2.5 ঘন্টা, জিএস 2.5 ঘন্টা। এই 10 ঘন্টা তোমাদের অ্যাটলিস্ট পড়তেই হবে, অ্যাটলিস্ট 10 ঘন্টা। এর সঙ্গে আরও যদি তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা দিতে পারো তাহলে তো দারুণ ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট এই 10 ঘন্টা তোমাদের এই সাবজেক্টগুলোকে যেভাবে আমি তোমাদের বলে বলে দিলাম তোমাদের কিন্তু অবশ্যই এটা ফলো করে চলতে হবে। আচ্ছা, নেক্সট আসি জেনারেল কিছু অ্যাডভাইসে, যেটা তোমাদের শুধুমাত্র এই এসএসসি সিজিএল এর জন্য নয়, সারা জীবনে যত কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে সেগুলো তোমাদের কাজে লাগবে। 1 নম্বর কথা হচ্ছে যে কমপ্লিট ইউর সিলেবাস অ্যাজ সুন অ্যাজ পসিবল। যেহেতু আমাদের হাতে টাইম কম, শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে চললে হবে না, আমাদের দৌড়াতে হবে। এখন দৌড়ানোর সময়, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো একটা সাবজেক্ট নিয়ে, একটা চ্যাপ্টার নিয়ে দিনের পর দিন বসে থাকলে হবে না। খুব তাড়াতাড়ি সুন্দর করে জিস্ট করে করে তোমরা কম্পিটিটিভ এক্সামের বই ফলো করো, চ্যানেল ফলো করো, যাতে তোমরা বুঝতে পারো যে কোন চ্যাপ্টার কতটুকুনি পড়বে। খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করো। ডোন্ট ওয়েস্ট মাচ টাইম অন ওয়ান সাবজেক্ট, অন ওয়ান চ্যাপ্টার। ঠিক আছে,
2 নম্বর জিনিস হচ্ছে প্র্যাকটিস ফ্রম পিওয়াইকিউ ফর ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট। যেই সাবজেক্টটাই তোমরা নতুন করে পড়বে বা পুরনো জিনিস রিভিশন দেবে, সঙ্গে সঙ্গে তার পিওয়াইকিউস তোমাকে সলভ করতে হবে এবং করতে হবে, মাস্ট থিং। ঠিক আছে, এভরি সাবজেক্ট চ্যাপ্টার অ্যান্ড কনসেপ্ট লাস্ট 5 ইয়ার্স, অ্যাটলিস্ট 3 বছরের জন্য করো, যদি সম্ভব হয় 5 বছরের জন্য করবে পিওয়াইকিউ সলভ। তাহলে কি করছি, নতুন চ্যাপ্টার পড়ছি, সিলেবাস শেষ করছি, সাইড বাই সাইড সাইমালটেনিয়াসলি কি করছি, পিওয়াইকিউ সলভ করছি। থার্ড জিনিস হচ্ছে আফটার কমপ্লিটিং 50 থেকে 60% অফ ইউর সিলেবাস, এটা শুধুমাত্র জিকের কথা বলছি না, ওভারঅল সিলেবাসের কথা বলছি, ম্যাথস, ইংলিশ, রিজনিং, জিকে। যখনই তুমি দেখবে যে 50 থেকে 60% সিলেবাস, টোটাল সিলেবাস তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে, বা যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বই তুলে নাও, পিনাকেল হোক, কিরণ হোক, সেখানে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস পেয়ে যাবে। পুরো সিলেবাসের যখনই তোমরা নিজে বুঝবে যে আমার 50 থেকে 60% কমপ্লিট, তখন আর তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য ওয়েট করে রাখলে হবে না। একদিকে তোমরা সিলেবাস কমপ্লিট করার দিকে এগোবে, আরেকদিকে তোমাদের মক টেস্ট চালু করে দিতে হবে। গো ফর ফুল লেন্থ মক টেস্ট ডেলি উইদাউট এনি ফেল। মক টেস্ট ছাড়া কিন্তু নো সিলেকশন, মক টেস্ট ছাড়া নো সিলেকশন, এটাকে কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি তোমাদের চাকরি পেতে হয়, মেরিট লিস্টে নাম তুলতে হয়, সিলেকশন পেতে হয়, তাহলে ডেইলি তোমাদের একটা করে মক টেস্ট দিতে হবে। যারা অলরেডি প্রিপেয়ার তারা কালকের থেকে অন্য কিছু করো না করো, ঘুম হোক না হোক, খাওয়া হোক না হোক, পড়াশুনো হোক না হোক, ডেইলি একটা করে মক টেস্ট দিতে হবে এবং তার অ্যানালিসিস করতে হবে। তোমার অঙ্ক করা হলো না, ইংরাজি পড়া হলো না, জিকে পড়া হলো, আমার দেখার দরকার নেই। ডেইলি একটা করে মক টেস্ট, তার অ্যানালিসিস। যাদের এখন নতুন যারা পড়াশুনো করছো, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেবাস কমপ্লিট করো, পিওয়াইকিউ সলভ করো। যখনই দেখবে তোমাদের 50 থেকে 60% অফ সিলেবাস কমপ্লিট, তখনই তোমরা ফুল লেন্থ মকে দেওয়া শুরু করে দাও। লাস্ট থিং হচ্ছে নেভার গেট ওভারওয়েলমড অর ডিমোটিভেটেড। মক দেওয়ার সময় কখনো তোমার কম নাম্বার আসবে, কখনো তোমার বেশি নাম্বার আসবে, কখনো একদম বাজে নাম্বার আসবে, কখনো অনেক বেশি নাম্বার আসবে। ওই পার্টিকুলার আওয়ারের প্রিপারেশানের ওপর, এনভায়রনমেন্টের ওপর, অ্যাম্বিয়েন্সের ওপর তোমার পুরো মক টেস্টটার রেজাল্টটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো যতদিন না তোমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মক টেস্ট দিচ্ছ, ততদিন তোমরা না বেশি নাম্বার পেলে ওভারওয়েলমড হবে, না কম নাম্বার পেলে ডিমোটিভেটেড হবে। জানবে তোমরা অটোমেটিক্যালি সিলেবাসটা সাইমালটেনিয়াসলি করছো। যত তোমরা বেশি মক টেস্ট দেবে, তত বেশি কোয়েশ্চেন জানবে, তত বেশি কোয়েশ্চেন রিপিট হবে। যত তোমরা সময় পাবে, তত তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করবে, নাম্বারও ইমপ্রুভ হতে থাকবে। আর কি, গিভ ইউর বেস্ট। রেজাল্টের কথা না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, নিজের ম্যাক্সিমাম টাইম অ্যান্ড এফোর্টটা এই কটা দিন লাগিয়ে দাও, এবং আমাদের সঙ্গে বলো সিলেকশান ইজ অ্যাডিকশান। এই সিলেকশানটাকে বা চাকরি পাওয়াটাকে একটা নেশার মতো নিজের মধ্যে স্থাপন করো এবং বলো সিলেকশান ইজ অ্যাডিকশান। আমাকে চাকরি এনি হাউ পেতেই হবে, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, তার জন্য আমাকে যত পরিশ্রম করতে হয়, যত কষ্টই করতে হয়, যত কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমি তাই করব। তাহলে এই হলো আমাদের সিজিএল এর ডিটেল স্ট্র্যাটেজি। আশা করি তোমাদের আমি ভ্যালুয়েবল ইনপুটস দিতে পেরেছি। আশা করি তোমাদের আমি সেই ট্রাস্টটা জন্মাতে পেরেছি মনের মধ্যে, যে তোমরা আমার দেখানো পথে যদি চলো বা আমাদের দেখানো পথে যদি চলো, তাহলে তোমরা কিন্তু সাকসেস পাবেই। ট্রাস্ট আস, ট্রাস্ট অন আওয়ার চ্যানেল। তোমরা রিভিশন সিরিজের চ্যাপ্টারগুলো ফলো করো এবং বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টারগুলো ফলো করো এবং এই স্ট্র্যাটেজিটা মেনে চলো। তোমরা সেলফ স্টাডি করো, যেখান থেকে খুশি পড়াশোনা করো, কিন্তু এই ওয়েতে পড়াশোনা করো, তোমরা কিন্তু সাকসেস পাবেই। মনে রাখবে, এই লাস্ট 5 মাস তোমাদের কিন্তু জীবন বদলে দেবে, তোমাদের ভাগ্য বদলে দেবে। এর ওপরেই ডিপেন্ড করছে আগামী দিনে তোমাদের ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকা। ঠিক, তোমরা ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, তোমরা আর কি জিনিস ভিডিও চাও, কি কোনটা তোমাদের খামতি থেকে যাচ্ছে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো, যাতে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সমস্ত অ্যাসপিরেন্টরা এখান থেকে বেনিফিটেড হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গুড লাক।